এই ল্যাবটা হচ্ছে গিয়ে কি ম্যাটেরিয়াল সেশন, অর্থাৎ আমরা এই ল্যাবটাতে ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করব। কি ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করব? আমাদের যেহেতু আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, সো ডেফিনেটলি আমাদের ম্যাটেরিয়ালস মানে কিছু ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর কথাই এখানে বলা হচ্ছে। সো সরি, সো সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আসলে উইথ টাইম সবকিছুই পরিবর্তন হয়েছে, তাই না? একটা সময় ছিল এনশিয়েন্ট টাইমে মেটেরিয়ালস হিসাবে ইউজ করা হতো কি কনস্ট্রাকশন, আমরা যেগুলো দেখি পুরনো এনশিয়েন্ট যেসব স্ট্রাকচার, সেগুলোতে দেখা যেত যে কাদা মাটি দিয়ে তৈরি করা বিল্ডিং ব্লকস বা ওই ধরনের, বা এই যে পিরামিড যেটা আমরা দেখতে পাই, এই ধরনের পুরনো যে স্ট্রাকচার গুলো সবই ছিল ওরকম ন্যাচারাল এলিমেন্ট গুলাকে ইউজ করে করে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হতো। টিম্বার তো অনেক আগে থেকে ইউজ হচ্ছে। সো ট্রেডিশনাল ম্যাটেরিয়াল যেগুলো আমরা কমন ইউজ করে থাকি তার মধ্যে কমন আছে সিমেন্ট, স্টিল, টিম্বার ইত্যাদি। এবং পরবর্তীতে উইথ টাইম অ্যাডভান্স বিভিন্ন আমরা মডিফাইড ম্যাটেরিয়ালস ইউজ করে থাকি, যেমন পলিমার্স, কম্পোজিট, যেগুলো রাবার, রেজিন, তারপরে ইমপ্রেগনেটেড উড বা কংক্রিট, অর্থাৎ এগুলোকে আমরা মডিফাই করে করে এগুলোকে আপগ্রেড করে যাতে এদের থেকে আমরা বেটার পারফরমেন্স পাই। সো তার মানে একটা ম্যাটেরিয়ালকে আমরা কনস্ট্রাকশনে তখন ইউজ করব, সেটা ডিপেন্ড করে যে সেটা আমি যে পারপাসটার জন্য এটাকে ইউজ করছি সেটাকে প্রপারলি সার্ভ করতে পারছে কিনা। সো পারফরমেন্স অফ দ্য ম্যাটেরিয়াল ইন দ্য স্ট্রাকচার এন্ড দেয়ার অ্যাবিলিটি টু রেজিস্ট ভ্যারিয়াস স্ট্রেসেস আর অফ প্রাইম ইম্পর্টেন্স। সো সেই জন্য এদের বিহেভিয়ার অর্থাৎ এদের পারফরমেন্সটাকে চেক করার জন্য যে আমি যেই পারপাসে তাকে ইউজ করব এগুলার উপরে সিগনিফিকেন্ট রিসার্চ করা হয় to get better understanding of its behavior, to improve the strength, improve the durability and performance. So এগুলা আমরা সেই জন্য অনেক সিগনিফিকেন্ট রিসার্চ করা হয় এবং বিভিন্ন ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করা হয় এদের ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড আদার বিহেভিয়ার্স গুলাকে প্রপারলি বুঝার জন্য। সো তাহলে এর যে আমরা যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করে থাকি সেগুলো যেমন সিমেন্ট, অ্যাগ্রিগেট, কংক্রিট, স্টিল, এগুলা তার মানে বিভিন্ন প্রপার্টিকে আমরা টেস্ট করি, এগুলার ওয়েট বলো, স্ট্রেংথ বলো, সব সেগুলোই আমরা বিভিন্ন ভাবে টেস্ট করে থাকি। যে এখানে যে বললাম বিভিন্ন ভাবে টেস্ট, সে বিভিন্ন ভাবে টেস্টের মধ্যে যে ম্যাটেরিয়াল গুলো এখানে যে বলছি, তো এইগুলার এক একটার এক এক ধরনের টেস্ট, কারণ এগুলোকে এক একটাকে আমরা এক এক পারপাস ইউজ করি। যেমন এই যে কংক্রিটের কথা বলছি, কংক্রিট বেসিক্যালি একটা স্ট্রাকচারের কম্প্রেসিভ লোড নেওয়ার জন্য ইউজ হয়ে থাকে, ওয়াইজ স্টিল তোমার ইউজ হয়ে থাকে কম্প্রেসিভ লোড এবং টেনসাইল লোড, সেই ধরনের সব ধরনের লোডই নেওয়ার জন্য। সো তার মানে এই যে ম্যাটেরিয়াল গুলা এগুলার কি পারপাসে ইউজ করছে সেগুলোর জন্য এদের বিভিন্ন যে প্রপার্টি গুলো টেস্ট করতে হবে, তাদের টেস্টের মেথড, টেস্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট এগুলো সবই আলাদা, তাই না? সো আমাদের এই ল্যাবটাতে তাহলে আমরা কোনটা কভার করব? আমাদের বেসিক্যালি আমরা এই ল্যাবটাতে আমরা যে দেখো এখানে আমি বলেই দিয়েছি যে আমরা এখানে কিছু বেসিক ফিজিক্যাল প্রপার্টিজ অফ সিমেন্ট, অ্যাগ্রিগেট, ব্রিক এন্ড কংক্রিট, এই জিনিসগুলো নিয়ে আমরা এই ল্যাবটা ডিল করব। তোমরা পরবর্তীতে যখন 2 তে উঠবে তখন তোমরা আরেকটা ল্যাব করবে, এসএম ল্যাব, সেখানে তোমরা স্টিল এবং ওই জাতীয় ম্যাটেরিয়াল এবং টিম্বার এগুলার বিভিন্ন বিহেভিয়ার সম্পর্কে যে এক্সপেরিমেন্ট গুলো আমরা কমনলি করে থাকি সেগুলো সম্পর্কে ওই ল্যাবে জানতে পারবে। সো আমাদের এই 202 ল্যাবটা মেইনলি ফোকাসড অন সাম ফিজিক্যাল। কেউ কিছু বলবে? আচ্ছা, এই ল্যাবটা আমরা বেসিক্যালি ডিল করছি সিমেন্ট, অ্যাগ্রিগেট, ব্রিক এবং কংক্রিট নিয়ে। এটা হচ্ছে তোমাদের যে ল্যাব ম্যানুয়ালটা তোমাদেরকে দেওয়া হবে সেটার কভার পেজটা। সো এখন যেহেতু অনলাইন ক্লাস চলছে, সো অনলাইন ক্লাসে তোমাদেরকে আমরা অনলাইন সফট কপিটা দিব এক্সপেরিমেন্ট গুলার, বাট যখন তোমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হবে তোমাদের প্রত্যেককে অবশ্যই এই ল্যাব ম্যানুয়ালটা কালেক্ট করে নিতে হবে ফ্রম ল্যাব। আমাদের ল্যাব থেকে সবাইকে এই ল্যাব ম্যানুয়ালটা কালেক্ট করতে হবে, তখন তোমাদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব কিভাবে তোমরা জিনিসটা কালেক্ট করবে। সো আমাদের এই ল্যাবে আমরা যে এক্সপেরিমেন্ট গুলা কভার করব, এখানে টোটাল 10টা এক্সপেরিমেন্ট হবে আমাদের এই সেশনালটাতে, এই যে কটা উইক আমাদের হাতে আছে সেগুলোর মধ্যে। তো এখন এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন এক্সপেরিমেন্টের নাম বলা আছে, ডিটারমিনেশন অফ নরমাল কনসিস্টেন্সি অফ সিমেন্ট, ডিটারমিনেশন অফ ইনিশিয়াল সেটিং টাইম অফ সিমেন্ট,
এভাবে আস্তে আস্তে এখানে দেখো কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট, ডিটারমিনেশন অফ স্যাম্পলিং, টেস্টিং এন্ড স্যাম্পলিং অফ ব্রিক্স ফর কম্প্রেসিভ স্ট্রেংথ, এফ্লোরেসেন্স, অ্যাবজর্পশন ইত্যাদি। সো এই যে দেখো আমি কিছু ওয়ার্ডকে এখানে বোল্ড করে দেখাচ্ছি, এই ওয়ার্ড গুলা তোমাদের জন্য মোটামুটি একেবারেই আননোন। যেমন নর্মাল কনসিস্টেন্সি অফ সিমেন্ট কি, এটা কিন্তু তুমি বুঝো না, তুমি স্ট্রেংথ বুঝো, হ্যাঁ স্ট্রেংথ মানে যেটা লোড রেজিস্টিং ক্যাপাসিটি, সো সেখানে কম্প্রেসিভ স্ট্রেংথ কি তুমি বুঝো, বাট সেটিং টাইম কি, সাউন্ডনেস অফ সিমেন্ট কি, ফাইননেস অফ সিমেন্ট কি, সিভ অ্যানালাইসিস, এফ্লোরেসেন্স, এই টার্মিনোলজি গুলা তোমাদের জন্য একেবারেই নতুন। সো এইগুলো আমরা যখন এক একটা এক্সপেরিমেন্ট করব সেই সময় তোমাদেরকে আমরা এগুলো সম্পর্কে আরো ডিটেইলসে জানাবো। সো এর মধ্যে দেখো এই যে 10টা এক্সপেরিমেন্ট, এর মধ্যে যে প্রথম 5টা এক্সপেরিমেন্ট এটা হচ্ছে সিমেন্টের বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টি টেস্ট, অর্থাৎ এই 5টা এক্সপেরিমেন্ট হচ্ছে অন সিমেন্ট। তারপরে এখানে কংক্রিটের উপর একটা এক্সপেরিমেন্ট আছে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট, দেন তোমার ব্রিক আছে, কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট আছে। অর্থাৎ অ্যাগ্রিগেট বলতে আমরা কাদেরকে বুঝাই, যে স্টোন চিপস বা ব্রিক চিপস আমরা কংক্রিট মিক্সে ইউজ করি, তোমরা তো মোটামুটি সবাই এগুলো দেখেছো, রাস্তাঘাটে তো সারাক্ষণই বিভিন্ন কনস্ট্রাকশন চলে। সো যে ইটের খোয়া বলো বা স্টোনের টুকরা বলো, যেগুলো দেখো তোমরা সেগুলাকেই বলা হয় কোর্স অ্যাগ্রিগেট, আর বালি যেটা ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট। সো আর তারপরে দেখো নিচে হচ্ছে অ্যাগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি এবং অ্যাগ্রিগেটের ইউনিট ওয়েটের ডিটারমিনেশনের এক্সপেরিমেন্ট। সো এই এক্সপেরিমেন্ট গুলো আমরা ইনশাআল্লাহ আমাদের এই ল্যাব ক্লাসে কভার করব। সো যখন এই যে টেস্টগুলোর কথা বলছিলাম, যেখানে দেখো যে টেস্টগুলোর কথা বলছি, এই যে টেস্টগুলো আমরা করব, এই টেস্টগুলো করব কিভাবে, নিয়মটা কি? তো তার মানে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য অবশ্যই কিছু স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন আছে। A standard by specification are the documents that describe or recommend a set of rules and conditions for how materials and products should be manufactured, defined, measured and tested or tested. So তার মানে ওই স্ট্যান্ডার্ড কে ফলো করেই ওই ম্যাটেরিয়ালের টেস্ট গুলো হয়। স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন যেভাবে বলা আছে সেইভাবেই সেটাকে ম্যানুফ্যাকচার করা হয়, মেজার করা হয়, সেই ম্যাটেরিয়াল গুলোকে রেডি করা হয় এবং কনস্ট্রাকশন ইউজ করা হয়। অর্থাৎ যে কোনো ম্যাটেরিয়ালকে ইউজ করতে গেলে অবশ্যই আমাদেরকে কিছু স্পেসিফিকেশন ফলো করতে হবে, এবং সেই স্পেসিফিকেশন যে কোডগুলো থাকে সেই কোডগুলো আমাদেরকে বলে দেয় যে হোয়াট আই হ্যাভ টু ডু, এবং স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন আমাদেরকে বলে দেয় হাউ টু ডু। সো প্রত্যেকটা স্পেসিফিকেশনের আন্ডারে কোড থাকে, সেই কোড ইউজ করে সেই কোডের আন্ডারে যে ডেসক্রিপশন থাকে সেই ওয়াইজ আমরা যে কোনো টেস্ট করে থাকি, যে কোনো ম্যাটেরিয়ালকে ম্যানুফ্যাকচার করে থাকি। অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পারপাসের জন্য ইন্ডিভিজুয়াল স্পেসিফিকেশন এন্ড কোড প্রোভাইড করে থাকে বিভিন্ন অর্গানাইজেশনস। আমরা অলরেডি আইএসও নাম তোমরা শুনেছো, বিভিন্ন জায়গায় দেখা যায় আইএসও 2000 নেই, তার মানে এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডস। সো আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বিভিন্ন এরকম আরো স্ট্যান্ডার্ডস আছে যেগুলো যারা আমাদেরকে বিভিন্ন ম্যাটেরিয়ালের বিহেভিয়ার, তাদের উপরে যে এক্সপেরিমেন্ট গুলো করবো, তাদের যে প্রপার্টি গুলো আমাদেরকে এক্সামিন করতে হবে, তার ফিজিক্যাল প্রপার্টি হোক বা কেমিক্যাল প্রপার্টি হোক, সেগুলো এই অর্গানাইজেশন গুলা সেট করে দেয়। যেমন আমাদের এই ল্যাবের মোস্ট অফ দ্য এক্সপেরিমেন্ট আমরা করব অ্যাকর্ডিং টু ASTM স্ট্যান্ডার্ড, এবং কিছু করব হয়তো AASHTO স্ট্যান্ডার্ড এবং BS স্ট্যান্ডার্ডও থাকছে। সো ASTM টা কি, আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড ম্যাটেরিয়ালস। সো এই ASTM কি করছে, বিভিন্ন যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি, যে সিমেন্ট, রাবার, টাইলস, হোয়াটএভার, ব্রিক্স, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের যে প্রপার্টি গুলো আমাদের জানা জরুরি তাকে কনস্ট্রাকশন ইউজ করার জন্য, সেই ম্যাটেরিয়ালস গুলার কোন কোন প্রপার্টি কিভাবে আমরা টেস্ট করব সেটা ডিটেইলস প্রসেস আমাদেরকে এক একটা স্পেসিফিকেশনের আন্ডারে দিয়ে দেয়। একইভাবে এরকম প্রত্যেকটা স্ট্যান্ডার্ড, যেমন এখানে BDS হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড, এই BDS এর আন্ডারে আমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস হতে পারে, সেটা এগ্রিকালচারাল, ফুড হোক, সেটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হোক, সবকিছুর আলাদা আলাদা স্ট্যান্ডার্ড প্রোভাইড করা হয়ে থাকে। ফর এক্সাম্পল ধরো আমরা যেটা বলেছিলাম যে আমাদের প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে নর্মাল কনসিস্টেন্সি অফ সিমেন্ট। সো এখানে তাহলে নর্মাল কনসিস্টেন্সি অফ হাইড্রোলিক সিমেন্ট করতে গেলে ASTM এর যে কোডটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে C18760। C187 এর মধ্যে আমার ডিটেইলস প্রসেসটা বলে দেওয়া আছে যে এই কনসিস্টেন্সি বের করতে আমি কিভাবে সিমেন্টটাকে টেস্ট করব। 16টা বেসিক্যালি ইয়ার অফ বা ভার্সনটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা হয়তো আমরা ফলো করছি এখানে
16 এর ভার্সন। সো এখন পর্যন্ত 2020 ভার্সন চলে এসেছে। সো যদি আমি ওই ভার্সনটা ইউজ করি আমার এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করার জন্য, সেক্ষেত্রে আমি তখন লিখবো C187-20। সো প্রত্যেকটা টেস্টকে আমার অ্যাকর্ডিং টু দা স্পেসিফিকেশন, অ্যাকর্ডিং টু দা কোড অবশ্যই পারফর্ম করতে হবে, আদারওয়াইজ আমরা সেটা থেকে অ্যাকুরেট রেজাল্ট অ্যাচিভ করতে পারবো না বা কম্পারেবল রেজাল্ট অ্যাচিভ করতে পারবো না। আরেকটা স্ট্যান্ডার্ড হচ্ছে BDS EN 197/2003। আমাদের বাংলাদেশে এই স্পেসিফিকেশনটা সেট করা হয়েছে ফর মেকিং কমন টেস্ট অফ সিমেন্ট। ওইটা বেসিক্যালি ইউরোপিয়ান EN স্ট্যান্ডার্ড যেটা আছে সেটার রেসপেক্টে এই স্ট্যান্ডার্ডটা তৈরি করা হয়েছে। আমি যেহেতু তোমাদের এই সিমেন্টের পার্টটা থিওরি ক্লাসটাও নিব ইনশাআল্লাহ, তো সেই কারণে আমি এগুলা সম্পর্কে ডিটেইলস তোমাদেরকে থিওরি ক্লাসে জানাবো। তোমাদের সাথে বোধহয় ক্লাস আছে কবে, পরশুদিন। তো ইনশাআল্লাহ তখন আমি এই সিমেন্ট সম্পর্কে তোমাদেরকে আরেকটু ডিটেইলসে তখন জানিয়ে দেব। ম্যাম এই C187-16 এটা কি আরেকবার বলা যাবে? আচ্ছা, যেটা বলেছিলাম যে প্রত্যেকটা যে স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন বলছি, এক একটা এই যে এসটিএম স্ট্যান্ডার্ড, এরা বিভিন্ন ম্যাটেরিয়াল বিভিন্ন টেস্ট বলছে। যেমন ধরো যে সিমেন্টেরই যে তোমরা 5টা টেস্ট করবা, একটা করবা নরমাল কনসিস্টেন্সি, একটা করবা সেটিং টাইম, একটা করবা কম্প্রেসিভ স্ট্রেংথ, ফাইননেস, সাউন্ডনেস। তো এই এক একটা যে আলাদা আলাদা টেস্ট, এই টেস্টগুলো তুমি কিভাবে পারফর্ম করবা, কিভাবে কন্ডাক্ট করবা, কি প্রসেসে কতটুকু সিমেন্ট নিবা, কতটুকু সিমেন্টকে কতটুকু পানি মিক্স করবা, এটাকে কিভাবে কোথায় এটাকে রেখে দিবা টেস্টের জন্য, কি মেশিন দিয়ে টেস্ট করবা, এই প্রতিটা জিনিসের স্পেসিফিকেশন এক একটা কোডের আন্ডার দেওয়া আছে। যেমন এই নরমাল কনসিস্টেন্সি মেজার করার জন্য এসটিএম এর C187 কোডটাকে ইউজ করতে হবে। আবার যদি আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ করতে যাই তখন তার জন্য আলাদা কোড আছে, সেই কোডকে ফলো করতে হবে। আর এখানে যে পরের যে 16 কথাটা, এটা হচ্ছে ভার্সন, অর্থাৎ এটা 2016 এর ভার্সন, সেই কোডটা আমরা ইউজ করছি। সাধারণত কোডগুলো মোটামুটি হয় না, কখনো কখনো ইউজ করতে হয় ফর এক্সপেরিমেন্ট। বুঝেছো যে কোশ্চেন করেছিল আমাকে? হ্যাঁ জি ম্যাডাম। আর 187 কি এমনি একটা নাম্বার? হ্যাঁ, এটা এসটিএম ওরা স্পেসিফাই করে দিচ্ছে, ওরা এইভাবে কোডকে ডিফাইন করছে। যেমন তোমার কংক্রিট ম্যাটেরিয়াল বা সিমেন্টিয়াস ম্যাটেরিয়ালের জন্য সি ইউজ করছে, বা অন্য ধরনের ম্যাটেরিয়ালের জন্য কোথাও দেখা যাচ্ছে E50, কোনো ক্ষেত্রে কোড দেখা যাচ্ছে ডি দিয়ে থাকছে। এটা এসটিএম এর নিজস্ব তাদের রুল ওয়াইজ বা তাদের স্পেসিফিকেশন ওয়াইজ তারা সেট করছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, সো আমাদের যে ক্লাস শিডিউলটা সেটা মোটামুটি এরকম। আমরা ইউজুয়ালি এক্সপেরিমেন্ট 5 হয়ে যাওয়ার পরে মিড টার্ম কুইজ এবং ভাইভাটা নেই, বাট যেহেতু এবার মানে আশা করা যাচ্ছে যে আমাদের ক্লাসটা ফিজিক্যালি আমরা চলে যাব কিছু কয়েক সপ্তাহ পরে হয়তোবা, যেহেতু মানে আমাদের শিক্ষামন্ত্রীও বলেছেন যে সম্ভবত এই যে ঈদের পরে, তাই না, আমাদের ইউনিভার্সিটি খুলে যাবে। তো ইন দ্যাট কেস আমরা যেহেতু ফিজিক্যালি চলে যাব, সেই কারণে এক্সপেরিমেন্ট 5 এর পর হয়ে যাওয়ার পর আমরা যেটা সাধারণত মিড টার্ম কুইজ মানে সেটা আমরা নিব না, এটাকে আমরা ফিজিক্যালি নিব। সেই জন্য দেখো এটাকে আমি মোটামুটি একটা টেন্টেটিভ ডেটে পিছিয়ে নিয়েছি, যে হ্যাঁ যদি এক্সপেক্ট করি যে তোমরা মিড টার্ম ব্রেক এবং ঈদের পরে জয়েন করবা ক্লাসে, ফিজিক্যাল জয়েন করবে ইনশাআল্লাহ। তো প্রথম উইকে না, তারপরে খোলার পরে সেকেন্ড উইকে তোমাদের মিড টার্ম কুইজ এন্ড ভাইভা হবে ফ্রম এক্সপেরিমেন্ট 1 to 5। সো যেহেতু আমরা এটাকে পিছিয়ে নিয়েছি, সেই কারণে আমরা অনলাইন ক্লাস যতদিন চলবে আমরা মোটামুটি এক্সপেরিমেন্ট গুলা এগিয়ে নিয়ে যাব অনলাইনে। সো প্রথম দিন যেমন আমরা, অর্থাৎ আমাদের নেক্সট ক্লাসে আমরা এক্সপেরিমেন্ট 1 এবং 2 করব, তারপরে উইকে 3 করব, 4 করব, তারপরে 5। এখানে 6 নাম্বার এক্সপেরিমেন্টটাকে না রেখে আমি এটাকে পিছিয়ে নিয়েছি ফিজিক্যাল ক্লাসে, কেননা এই এক্সপেরিমেন্টটা অনেক বড় এবং এটা খুবই ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট সিলিন্ডার এন্ড কিউব স্পেসিমেন। সো সরি, সো এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট এবং অনেক লম্বা একটা এক্সপেরিমেন্ট। সেই কারণে এটাকে আমরা ফিজিক্যালি করব, তাই আমি এটাকে পিছনের দিকে নিয়ে গেছি, ঠিক আছে। এবং তারপরে 10টা এক্সপেরিমেন্ট হয়ে গেলে আবার এক্সপেরিমেন্ট 6 to 10 এর আমাদের ফাইনাল কুইজ এবং ভাইভা হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ক্লাস শিডিউল। সো তোমাদেরকে ক্লাসে, আচ্ছা কে চ্যাটিং করছে একটু তোমরা সবাই রোল নাম্বার লিখছো কেন চ্যাটিং এর মধ্যে?
সবাই বারবার নিজেদের রোল নাম্বার দিচ্ছে যে 174 রোল 2। ম্যাম হচ্ছিল যে আমরা মানে আগের প্রিভিয়াস একটা ক্লাসে হচ্ছে যে চ্যাট বক্সে রুল লিখেছিলাম, তো হয়তো সবাই মনে করতেছে যে সব ক্লাসে লিখতে হবে আর কি। হ্যাঁ, না না, কারো আমাদের কি কোনো কিছু ম্যাডাম চ্যাট চ্যাট বক্সে বক্স? লিখতে হবে না। যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করবা অথবা হ্যান্ড রেজ করবা, ঠিক আছে? কোনো রোল ম্যাম লিখতে হবে না। অ্যাটেন্ডেন্সের জন্য এটা অনেকে রোলটা দিচ্ছে, অ্যাটেন্ডেন্সটা কিভাবে একটু যদি বলে দিতেন তাহলে সুবিধা হতো। অ্যাটেন্ডেন্স তো তুমি যে এই যে ক্লাসে জয়েন করছো এটাই তো তোমার অ্যাটেন্ডেন্স। ওকে ম্যাম। ক্লাস আবার রোল লিখে অ্যাটেন্ডেন্স দিতে হবে। এনিওয়ে, যাই হোক, তো অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আমি একটু পরে আরেকটু ডিটেইলসে তোমাদেরকে জানাবো। সো আমি জাস্ট তোমাদেরকে একটু ইনস্ট্রাকশনস কিছু ব্রিফলি দিয়ে দিই যে অনলাইন ক্লাসগুলোতে তোমাদের কি কি করতে হবে নেক্সট ক্লাস থেকে। তোমাদের প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য, অর্থাৎ নেক্সট দিন যেমন তোমরা এক্সপেরিমেন্ট 1 and 2 করবে, তো সেইটার যে ল্যাব ম্যানুয়ালের সফট কপি এবং তোমাদেরকে ওই এক্সপেরিমেন্টটা করার পর যে রিপোর্টটা জমা দিতে হবে, সেই ল্যাব রিপোর্টের ফরম্যাট, অর্থাৎ যে ফরম্যাটের মধ্যে তোমরা তোমাদের সমস্ত ক্যালকুলেশন, ডাটা টেবিল ক্যালকুলেশনস, তারপর ডিটেইলস ডিসকাশন, অ্যাসাইনমেন্ট কোশ্চেন ইত্যাদি থাকবে, সেইটার সফট কপি। এবং যেইভাবে তোমাদের এক্সপেরিমেন্ট আমরা ল্যাবে করাতাম, অর্থাৎ ফিজিক্যালি যদি আমি এক্সপেরিমেন্টটা তোমাদেরকে ল্যাবে করানো হতো, সেক্ষেত্রে তোমরা কি কি কাজগুলো করতে, কি কি ডাটাগুলা তোমরা ল্যাবের এক্সপেরিমেন্ট থেকে নিতে, সেই জিনিসগুলোর ভিডিও ডেমনস্ট্রেশন থাকবে। এই ভিডিও ডেমনস্ট্রেশন, ল্যাব ম্যানুয়াল এবং রিপোর্ট ফরম্যাট, এগুলো সবকিছু তোমাদেরকে আপলোড করে দেওয়া হবে 3 থেকে 4 দিন আগে শিডিউলড ক্লাসে, অর্থাৎ নেক্সট উইকে যেহেতু তোমাদের এক্সপেরিমেন্ট 1 and 2, সো তাহলে এই উইকের মঙ্গলবার বা বুধবারের মধ্যে তোমাদেরকে আমরা এই ল্যাবের এই জিনিসগুলো আপলোড করে দেব। সো তোমাদের অলরেডি তোমরা সেকশন এ বি সি কে 3টা সেকশনকে 6টা ভাগের সাবসেকশনে ভাগ করা আছে। প্রত্যেকটা সাবসেকশনের স্টুডেন্ট থাকে সাধারণত 30 থেকে 32 বা 33 জন। সো তাদের না যে আবার যে 6টা গ্রুপে আমরা ভাগ করছি, প্রত্যেকটা গ্রুপে 5 থেকে 6 জন স্টুডেন্ট নিয়ে, সেই লিস্টটা তোমাদের এমএস টিমস এ দিয়ে দেওয়া হয়েছে। ইশফাক, এটাকে আপলোড করা হয়েছে? ম্যাম এটা আপলোড করা হয়ে গেছে অলরেডি। আর হচ্ছে আমি এটা চ্যাট রেগুলার বক্সেও দিয়ে স্টুডেন্টকে দিতে পারি। অ্যাড করে, হ্যাঁ চ্যাট বক্সে দেওয়ার দরকার নেই, টিমসেই থাকুক। তুমি কি ইররেগুলার স্টুডেন্ট কাউকে অ্যাড করেছো? বাকি ছিল জি বোধহয় জি ম্যাম, একজন বাকি ছিল, সে C2 এর একটা গ্রুপে তাকে অ্যাড করা হয়েছে। ওকে ফাইন। আচ্ছা, এখন কিন্তু তোমাদেরকে জাস্ট যে গ্রুপিং করা হয়েছে যে তোমরা যারা রেগুলার আছো তাদের রোলগুলো দিয়ে, ইরেগুলার কেউ যদি থাকো তারা আমার সাথে অথবা ইশফাক আজিজ স্যারের সাথে কন্ট্যাক্ট করে তার নামটা অ্যাড করে নিবে। এবং স্টুডেন্ট তোমরা যারা এখন রেজিস্ট্রেশন করো নাই, রেজিস্ট্রেশন গুলো করে ফেলো, কারণ রেজিস্ট্রেশন ডেডলাইন পার হয়ে গেলে আমরা আবার বিআইএস থেকে মানে কারেন্ট স্টুডেন্ট লিস্টটা ডাউনলোড করবো। তখন যদি কারো নাম ওই লিস্টে না থাকে তাকে কিন্তু টিমস থেকে এবং গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো তোমরা কুইকলি রেজিস্ট্রেশনটা করে ফেলবে। কারো যদি রেজিস্ট্রেশন রিলেটেড কোনো সমস্যা হয়, দরকার হলে মানে এই কোর্সের রেজিস্ট্রেশনে কোনো ঝামেলা থাকলে বা কোনো অসুবিধা থাকলে সেটা আমাকে বা তোমার যে কোর্স টিচার আছে যে দুজন, তাদের সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, সো প্রত্যেকটা ল্যাব ক্লাসে তোমাদের ক্লাস পারফরমেন্সকে আমরা ইভালুয়েট করব। অর্থাৎ তুমি ক্লাসে উইথ প্রিপারেশন এসেছো কিনা, তুমি একটা এক্সপেরিমেন্ট যেহেতু করছো, সো সেই এক্সপেরিমেন্টটার সম্পর্কে তুমি কিছু জানো কিনা, অর্থাৎ তোমাকে যে আমি ল্যাব ম্যানুয়ালটা দিচ্ছি, তোমাকে যে আমি ভিডিওটা দেখাচ্ছি, এগুলা তোমাকে দেখে এসে প্রিপারেশন নিয়ে আসতে হবে। কারণ প্রত্যেকটা ক্লাসে ক্লাস শুরুর আগে একটা অ্যাসেসমেন্ট হবে। সেই অ্যাসেসমেন্টটা তোমরা ইদার গুগল ফর্ম হোক বা টিমস মাইক্রোসফট ফর্ম হোক, যে ফর্মই হোক, তোমাদের সেই অ্যাসেসমেন্টটা নেওয়া হবে টু ইভালুয়েট যে তুমি ক্লাসে উইথ প্রিপারেশন এসেছো এবং সেই সাথে সাথে তুমি ক্যালকুলেশন এবং অন্যান্য জিনিসগুলো নিজে করছো কিনা, ঠিক মতো বুঝছো কিনা, তার রেসপেক্টে প্রত্যেক ক্লাসে র্যান্ডম ভাইভা হবে। সো চাইলে এমন হতে পারে যে সবারকে আমি একটা করে কোশ্চেন করতে পারি, আবার কয়েকজনকেও করতে পারি। সো র্যান্ডম ভাইভা হবে এবং এই ক্লাস অ্যাসেসমেন্ট এবং র্যান্ডম ভাইভা এইটার পার্সেন্টেজ অফ মার্কস ইন গ্রেড কিন্তু একটা বড় পার্সেন্টেজ। সো এই ক্লাস অ্যাসেসমেন্ট এবং র্যান্ডম ভাইভাটাকে অবশ্যই সবাই সিরিয়াসলি নিবে, আদারওয়াইজ তোমাদের ফাইনাল গ্রেডে অনেক কমে যেতে পারে যদি এই দুটা তুমি খারাপ করো। সো অবশ্যই তোমরা প্রতিটা ক্লাসে উইথ প্রিপারেশন আসবা। তোমাদেরকে ওই
ল্যাবে আসতে হবে, ভিডিও না দেখে আসো তাহলে আমি তাকে ক্লাস থেকে বের করে দিব। এবং তোমাদেরকে যে ল্যাব রিপোর্টটা জমা দিবে, রিপোর্টটা তোমাদেরকে যেদিন তোমরা করছো যে এক্সপেরিমেন্ট সেদিনই সেই রিপোর্টটা জমা দিতে হবে। সো ওই রিপোর্টে যে অ্যাসাইনমেন্ট পার্টটা আছে, সেই অ্যাসাইনমেন্ট পার্টে যে কোশ্চেন্স গুলো থাকবে, সেই কোশ্চেন গুলোর অ্যান্সার তোমাদেরকে আগেই লিখে রেডি করে রাখতে হবে। কেননা ওইটা যদি তুমি রেখে দাও তাহলে তোমার ল্যাব রিপোর্ট জমাতে দেরি হবে, তাহলে তোমাদেরকে আমরা যে টাইম অ্যাসাইন করে দিব সেই টাইমের মধ্যে তখন রিপোর্টটা আর সাবমিট করতে পারবে না। সো অ্যাসাইনমেন্টের পার্টটা এক্সপেরিমেন্টের তোমাদের অবশ্যই আগে থেকে করে রাখতে হবে ইউজিং দা রেফারেন্স বুকস। তোমাদেরকে আমি যেদিন থিওরি ক্লাসটা নিব সেদিন আমি রেফারেন্স বুকের নামগুলো দিয়ে দেবো, সেখানে তোমরা অ্যাসাইনমেন্ট রিলেটেড কোশ্চেনের হেল্প পাবা, আর গুগল তো আছেই, সেখান থেকে হেল্প নিতে পারো। সো রিপোর্ট সাবমিশন ম্যাম একটা সম্পর্কে, কোশ্চেন, হ্যাঁ বলো। মানে ম্যাডাম ইনশাল্লাহ আমরা সামনের উইকে যে এক্সপেরিমেন্টটা করব ওইটার অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো কি আমরা এক্সপেরিমেন্ট শুরু করার আগেই করব? হ্যাঁ সেটাই তো আমি বললাম, হ্যাঁ ওকে ম্যাডাম। যেহেতু তোমাদেরকে আমি মঙ্গল বা বুধবারের মধ্যে আমরা মেটেরিয়ালস গুলো আপলোড করে দিচ্ছি, তো তুমি কিন্তু রিপোর্ট ফরম্যাটে অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো পেয়ে যাচ্ছ। সো তুমি তাহলে এই উইকেন্ডের মধ্যে তোমাদের কি করবা, ল্যাবের ম্যানুয়ালটা পড়বা, কোশ্চেন অ্যান্সার গুলোর কিছু অংশ সেখান থেকেও পাবা, আর যেটা তোমাদের যেটা হচ্ছে কি বলবো, যেসব যে রেফারেন্স বুক আছে সেই বুকগুলো থেকেও তোমরা হেল্প নিতে পারো, গুগল থেকেও হেল্প নিতে পারো। যদি কোনো কোশ্চেনের রিলেটেড টু দা এক্সপেরিমেন্ট থাকে যে হ্যাঁ এক্সপেরিমেন্টের ক্যালকুলেশন থেকে বের করতে হবে, সেটাও তোমরা এখন পারবা, কারণ যেহেতু তোমাদেরকে ভিডিও ডেমনস্ট্রেশন দিয়ে দেওয়া হচ্ছে। সো সেখান থেকে তোমরা বুঝে যাবা যে তোমাদের কোন কোন ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে। আর যদি তারপরে কোনো সমস্যা থাকে সেটা তোমরা ক্লাসে আমাদেরকে বলবা, তখন আমরা তাহলে তোমাদেরকে জিনিসটা সলভ করে দেব। সো তাহলে তোমাদেরকে, আচ্ছা ম্যাম, আমাদেরকে কি ল্যাব রিপোর্ট বা এরকম কিছু লেখা লাগবে? তুমি কি এখন আসছো ক্লাসে? না ম্যাম। আমি এতক্ষণ ধরে কি বললাম? ম্যাম আপনি শুধু কোশ্চেন গুলোর কথা বললেন, মানে ল্যাব তার রিপোর্টে আগে তো আমি পুরো ম্যানুয়ালটা ল্যাব তোলা রিপোর্টের লাগতো কথা বলিনি। খাতায়। আমি তোমাদেরকে কি বললাম যে তোমাদেরকে সফট কপি দেওয়া হবে ল্যাব রিপোর্ট ফরম্যাটে। ও ম্যাম, আমি হয়তো মিস করে গেছিলাম এটা, সরি। ঘুমাচ্ছিলা? না ম্যাম। তোমাদেরকে একটা কথা অফ ট্র্যাক বলে রাখি, এই ল্যাবটা তোমাদেরকে কিন্তু খুবই সিরিয়াসলি নিতে হবে। এই ল্যাবে কোনো ধরনের ব্যাড কন্ডাক্ট বা কোনো ধরনের যদি তোমাদের নেগলিজেন্সি দেখি, ডেফিনেটলি এটার ইনফ্লুয়েন্স তোমাদের গ্রেডের উপরে থাকবে। ফর এক্সাম্পল, আজকে ক্লাসটা তো যেহেতু জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, এই ক্লাসে কোনো ধরনের আমি কোনো রকম করছি না, মানে চেক করছি না যে তুমি ক্লাসে মোবাইল অন রেখে ঘুমিয়ে গেছো নাকি কোথাও বেড়াতে চলে গেছো বা কি তোমার জায়গায় অন্য কেউ ক্লাসটা করছে। বাট নেক্সট ক্লাস থেকে যখন আমি লেকচার দিব বা যখন তোমরা ক্যালকুলেশন করবা, টাইম টু টাইম আমি তোমাদের সবাইকে বলবো একসাথে যে রেজ ইউর হ্যান্ড, অর্থাৎ যে কোনো টাইমে তোমাকে আমি বলবো, ইনস্ট্রাকশন দিব যে তোমরা হ্যান্ড রেজ করো। সো সবাইকে তখন হ্যান্ড রেজ বাটন অন করতে হবে। সো সেই মুহূর্তে আমরা তখন চেক করব, তোমাদেরকে আমি 1 থেকে ম্যাক্সিমাম 2 মিনিট টাইম দিব যে হ্যাঁ ম্যাডাম কানেকশন স্লো বা এই হচ্ছিল ওই হচ্ছিল, তোমাদের তো অনেক বাহানা আছে। সো ম্যাক্সিমাম আমি তোমাদেরকে 1 to 2 মিনিটস টাইম দিব যে হ্যান্ড রেজ করতে পারছো কিনা। তারপরে যাদের দেখবো হ্যান্ড রেজ নাই তাদেরকে আমি অ্যাবসেন্ট করে দিব। শুনতে পাচ্ছ তোমরা সবাই? সো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এবং যে কোনো সময় যাকে আমি যখন ভাইবার জন্য কল করব তাকে সেই মুহূর্তে তখন ভিডিও অন করতে হবে। সো ক্লাসে যখন তোমরা ঢুকবে, সেটা অনলাইন হলেও তোমাকে চিন্তা করতে হবে তুমি একটা ফিজিক্যাল ক্লাসে আছো, সেইভাবে তোমাকে সমস্ত প্রিপারেশন সাথে নিয়ে বসতে হবে, ঠিক আছে? সো নেক্সট ক্লাস থেকে এই জিনিসগুলো আমি রিপিট করব না। সো উইথ প্রপার প্রিপারেশন অবশ্যই এই ক্লাসে আসবে। গত টার্মে তোমরা অনলাইনের অনেক রকম প্রিভিলেজ নিয়ে নিছো, যেটা তোমাদের নেওয়া উচিত হয় নাই, বাট ক্ষতিটা কিন্তু তোমাদের নিজেদেরই হয়েছে। তুমি যদি ফাঁকি দাও তুমিই শিখবা না, এবং তুমি যদি না শিখো লসটা তোমারই, এবং ভবিষ্যতে ওইটার জন্য তুমি সাফারার হবে, আমরা না। সো এই ল্যাবটা তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক তৈরি করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ল্যাব। সো এই ল্যাবটা যদি ফাঁকি দাও তাহলে তুমি তোমার নিজের সাথেও ফাঁকি দিবা, আর গ্রেডের কথাটা তো বাদই দিলাম। সো অবশ্যই নেক্সট ক্লাস থেকে ওই শুয়ে বসে ক্লাস করবা না। নেক্সট ক্লাস থেকে প্রপার প্রিপারেশন নিয়ে টেবিলে বসে ক্লাস করবা, চেয়ার টেবিলে বসে ক্লাস করবা, এবং
এমন ভাবে রেডি থাকবা যে কোনো সময় যখন আমি যদি বলি যে ভিডিও অন করো বা হ্যান্ড রেজ করো, সাথে সাথে যেন সেটা করতে পারো। কোনো ধরনের এক্সকিউজ নেই, এক্সকিউজ এখানে নেওয়া হবে না। যাকে আমি পাবো না তাকে আমি অ্যাবসেন্ট করে দেব। ঠিক আছে, সবাই বুঝেছো জিনিসটুকু? ম্যাম, ওকে, হ্যাঁ বলো। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম ওয়ালাইকুম একটু আমি রোল 29 ম্যাম, একটু আগে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, সো ডাটা অন করে জয়েন করতে আমার 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। তো এরকম যদি নেক্সট ক্লাসে হয় তখন কি করণীয়? সেটা তখন যখন ক্লাসে হবে তখন করণীয়টা আমরা তখনই ডিসিশন নেব, ঠিক আছে? জি But ম্যাম, তোমাকে যদি আমি ক্লাসে প্রেজেন্ট আছো, তোমার রোল ডিসপ্লে হচ্ছে কিন্তু তুমি হ্যান্ড রেজ করছো না, তাহলে নিশ্চয়ই সেটা ওয়াইফাই কানেকশনের সমস্যা না, তাই না? তো জি এটা ম্যাম। সমস্যা হচ্ছে যে তুমি অন রেখে হয়তো গেম খেলতে বসে গেছো বা কারোর সাথে গল্প করতে বসে গেছো, সো সেক্ষেত্রে আমাদের প্রবলেম। ওকে, ওকে ম্যাম। তো প্রত্যেকটা রিপোর্ট সাবমিট করতে হবে A4 সাইজের অফসেট পেপারে। তোমাদেরকে আমি যে সফট কপিটা দিব রিপোর্ট ফরম্যাটের, সেটা তোমাদেরকে A4 সাইজের পেজে প্রিন্ট করে নিতে হবে। কারো যদি প্রিন্টের সমস্যা থাকে তাহলে রিপোর্ট ফরম্যাটের লেখাগুলা তোমাদেরকে হাতে লিখতে হবে। যদি কেউ প্রিন্ট করতে না পারো তাহলে হাতে লিখতে হবে, কারণ তোমাকে রিপোর্ট হাতে লিখে জমা দিতে হবে এবং লিখতে হবে অন ওয়ান সাইড অফ দ্য পেজ, অর্থাৎ বোথ সাইডে লেখা যাবে না। এবং অবশ্যই পেন ইউজ করে লিখতে হবে, শুধু গ্রাফ ছাড়া বাকি সব জায়গায় অবশ্যই পেন ইউজ করে লিখতে হবে। এবং গ্রাফ পেপার এবং অন্যান্য যে পেজ যদি অ্যাডিশনাল পেজ লাগে, যে হ্যাঁ ক্যালকুলেশনের জন্য রিপোর্টে যতটুকু জায়গা দেওয়া আছে ক্যালকুলেশনে তার থেকে বেশি জায়গা লাগছে, বা কোনো হয়তো একটা স্কেচ আঁকতে হচ্ছে, কোনো একটা ড্রয়িং করে অ্যাড করতে হচ্ছে, সেসব ক্ষেত্রে তোমার অ্যাড করার পরে সেটাতে ওয়ান সাইডেড লিখবা এবং সেটা অবশ্যই A4 সাইজের অফসেট পেপারে হতে হবে। এবং এগুলাকে প্রপার সিকোয়েন্সে সাজাতে হবে। প্রপার সিকোয়েন্সটা আমি একটু পরে তোমাদেরকে ডিটেলসে বলছি। সো যখন তোমাদের ক্লাস হয়ে গেল, আমাদের ধরো ফর এক্সাম্পল নেক্সট ক্লাসে যখন আমরা এক্সপেরিমেন্ট 1, 2 করে ফেলবো, তোমাদেরকে বলে দিব যে এইভাবে ক্যালকুলেশন করো, সেভাবে তোমরা ক্যালকুলেশন করে ফুল রিপোর্ট কমপ্লিট করবা। করার পরে সেগুলার ছবি তুলবা, প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দিবা, দিয়ে পেজ নাম্বার দিয়ে প্রত্যেকটা পেজে ছবি তুলে পুরোটাকে একটা PDF ফাইলে কনভার্ট করে নিবা। এবং ফাইলের নাম হবে স্টুডেন্ট নাম্বার দেন আন্ডারস্কোর এক্সপেরিমেন্ট নাম্বার। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এইভাবে ফাইলের নাম দিয়ে তোমরা PDF ফাইলটাকে রেডি করবে এবং PDF ফাইলটা রেডি করবা এবং সেই ল্যাব রিপোর্টটা তোমাদেরকে জমা দিতে হবে কোথায়? অ্যাসাইনমেন্ট সেকশন অফ দ্য MS Teams, অর্থাৎ তোমাদের MS Teams এ অ্যাসাইনমেন্ট ওপেন করে দেওয়া হবে। ওখানে একটা ডেট মানে একটা টাইম দিয়ে দেওয়া হবে, সেই টাইমের মধ্যে তোমাদেরকে রিপোর্টগুলো সাবমিট করতে হবে। যেমন ধরো ফর এক্সপেরিমেন্ট 1, 2 তোমাদেরকে ল্যাব ক্লাসে তোমরা ক্যালকুলেশন করবা, কিন্তু তোমাদের গ্রাফ ট্রাফিকে তারপর সেগুলো ছবি তুলতে হবে, রেডি করে জমা দিতে একটু বেশি সময় লাগবে। ফর এক্সাম্পল আমি বললাম যে ঠিক আছে তোমরা দুপুর 2টার মধ্যে ল্যাব রিপোর্ট জমা দিবে, তার মানে তোমার ডেটটা মানে ডেডলাইন হচ্ছে দুপুর 2টা, ওই দিনেরই দুপুর 2টার মধ্যে তোমাকে রিপোর্ট অবশ্যই অ্যাসাইনমেন্ট সেকশনে আপলোড করে দিতে হবে। সো যারা দেরি করবে তাদেরটা লেট সাবমিশন হিসেবে কাউন্ট হবে। লেট সাবমিশনে কিন্তু ডেফিনেটলি 4 মার্কস আসবে না। সো এই জিনিসগুলো তোমাদেরকে কনসিডার করতে হবে। কারো যদি কোনো স্পেশাল প্রবলেম হয় সেক্ষেত্রে সে তার কনসার্ন টিচারের সাথে কন্ট্যাক্ট করবে। সো তোমাদের এই যে এতগুলা কথা বলার উদ্দেশ্য এটাই যে তোমরা বলতে পারো যে ম্যাডাম আমরা তো সফট কপি জমা দিচ্ছি, তাহলে A4 সাইজের পেজ কেন লাগবে, হ্যান ত্যান। কারণ এই রিপোর্টটা তুমি যখন ফিজিক্যাল ক্লাসে ব্যাক করবা, এই ফুল রিপোর্ট যেগুলো তোমরা সফট কপি অনলাইনে জমা দিচ্ছ সেটার হার্ড কপিটা আমাদেরকে সাবমিট করতে হবে। ঠিক আছে, এই প্যান্ডেমিক রেস্ট্রিকশন শেষ হওয়ার পর যখন আমাদের ক্লাসে ব্যাক করব, আমাদেরকে তখন এই রিপোর্টটা ফুল রিপোর্টটা যেটা তোমরা সফট কপি দিয়েছো সেটা হার্ড কপিটা আমাদেরকে তোমাদের জমা দিতে হবে। সো সেই জন্য এই রিপোর্টটা তোমরা প্রপারলি স্টোর করবা যাতে নষ্ট না হয়ে যায়। পরে কিন্তু বলতে পারবো না যে ম্যাডাম আমার রিপোর্ট হারাই গেছে হেন তেন। এই রিপোর্টের ব্যাপারে তোমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। ল্যাব যে রিপোর্টটা আমাদের যে ওভারঅল রিপোর্টটা সেটার ইনস্ট্রাকশন সেগুলো কি কি পেজ থাকবে, কি সিকোয়েন্সে থাকবে সেগুলো একটু আমি বলে দিচ্ছি। হোল রিপোর্টের জন্য অর্থাৎ তোমরা এই যে 10টা যে এক্সপেরিমেন্ট করবা গ্রাজুয়ালি, এই রিপোর্টটা সবগুলোর উপরে একটা উপরে টপ পেজ থাকবে পুরো রিপোর্টের উপরে, তার নিচে থাকবে একটা ইন্ডেক্স পেজ এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিপোর্টেরও একটা করে কভার পেজ থাকবে। সেই কভার পেজের নিচে থাকবে ওই এক্সপেরিমেন্টের ফুল রিপোর্ট। ফর এক্সাম্পল এখানে দেখো আমি ওভারঅল ফুল
তোমরা যে ল্যাব রিপোর্টটা জমা দিবে তার উপরে যে টপ পেজটা থাকবে সেই পেজটার ছবি আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে দেখো কাকে সাবমিট করছো, অর্থাৎ তুমি যে সেকশনে ধরো A1 এ তোমার অ্যাসাইন যে টিচার আছেন যে দুজন, তাদের নাম এখানে আসবে, টিচারের নাম এবং ডেজিগনেশন এখানে থাকবে, নিচে তোমার নাম এবং স্টুডেন্ট আইডি এগুলো থাকবে। তোমার যে গ্রুপটা, অর্থাৎ তোমাকে ধরো আমি বললাম যে তুমি A1 সেকশনের গ্রুপ 1, সেক্ষেত্রে এইটা তোমার যে টপে ডান কোণা এখানে অবশ্যই বড় করে লিখে দিতে হবে। একইভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিপোর্টের জন্য তোমাদের যে কভার পেজটা থাকবে সেটাও এখানে ফরম্যাটটা দিয়ে দেওয়া আছে। এরকম ফরম্যাটে তোমরা হয় কম্পিউটার কম্পোজ করে করতে পারো অথবা হাতে লিখেও করতে পারো, যার যেটা সুবিধা হয়। প্রত্যেকটা রিপোর্টের প্রথমে এই পেজটা থাকতে হবে, অর্থাৎ তুমি যে ফাইলটা যে পিডিএফ ফাইলটা বানাচ্ছ ফর এক্সপেরিমেন্ট 1 and 2 ফর এক্সাম্পল, সো তখন তোমার এখানে লেখা থাকবে এক্সপেরিমেন্ট নাম্বার 1 and 2, তার নিচে সেই নামের ডেসক্রিপশনটা থাকবে এবং এইটা সেভ করবা কিভাবে, তোমার স্টুডেন্ট আইডি এবং এক্সপেরিমেন্টের নাম্বার দিয়ে। সেভাবে তোমাদেরকে এই দুইটা টপশিট তৈরি করতে হবে। গ্রুপ নাম্বারটা এখানেও তোমাকে উপরে বড় করে লিখে দিতে হবে। ইন্ডেক্স পেজে থাকবে যে যে এক্সপেরিমেন্ট গুলো করছো সেগুলোর নাম, কোন দিন পারফর্ম করছো, কোন দিন সাবমিট করছো। যেহেতু অনলাইনে তোমরা দুটা ডেটই তোমাদের সেম হবে, যখন আমরা ফিজিক্যাল ক্লাসে যাব তখন পারফরমেন্স এন্ড সাবমিশন ডেটটা কিছু ক্ষেত্রে আলাদা হয়ে যাবে। রিমার্কস এর অংশটা হচ্ছে আমাদের জন্য, এখানে আমরা রিমার্কসে তোমাদেরকে মার্কিং করব, অর্থাৎ তোমাদের ল্যাব রিপোর্টের মার্কিংটা এখানে আমরা লিখবো, এই জায়গাটায় তোমাদের লেখার কিছু নেই। এই যে দেখো এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এক্সপেরিমেন্ট 1 এর। এটাতে যে তোমরা যে যে জিজ্ঞাসা করছিলে যে ল্যাব রিপোর্ট কিভাবে লিখবো, যে তোমাদের কাজ আগায় দিছি, এখানে আমরা ল্যাব রিপোর্ট তোমাদের ফরম্যাটটা তৈরি করে দিচ্ছি। এই রিপোর্টের ফরম্যাট অনুযায়ী তোমরা তোমাদের এইসব যে খালি, যেমন ধরো এখানে এক্সপেরিমেন্ট 1 এর এখানে অবজেক্টিভ এবং স্কোপ লেখা আছে, অর্থাৎ আমি এই এক্সপেরিমেন্টটা কেন করছি, নরমাল কনসিস্টেন্সি অফ সিমেন্টের বের করার জন্য, অর্থাৎ এই সিমেন্টের মধ্যে স্ট্যান্ডার্ড ওয়েটনেস আনার জন্য কতটুকু পানি অ্যাড করতে হবে সেটা মেজার করার জন্য এই এক্সপেরিমেন্ট আমরা করছি। টেস্ট স্ট্যান্ডার্ড এন্ড স্পেসিফিকেশন, এটা তোমাদের যে ল্যাব ম্যানুয়ালটা থাকবে তার মধ্যে লেখা থাকবে, সেখান থেকে তোমরা এখানে লিখে দেবে। যেমন একটু আগে বললাম যে নরমাল কনসিস্টেন্সির জন্য আমরা ইউজ করছি C187-16 কোড, তো সেটাই এখানে লিখে দিবে। ডেসক্রিপশন অফ দ্য টেস্ট ম্যাটেরিয়ালস, অর্থাৎ তুমি কি টাইপ সিমেন্ট ইউজ করছো। সিমেন্টের অনেক ধরন থাকে, আমি পরে তোমাদেরকে সেগুলো ডিটেলসে বলবো, থিওরি ক্লাসেও বলবো এবং তোমাদের ল্যাব ম্যানুয়ালেও পাবে যে এটা কি ওপিসি সিমেন্ট, অর্থাৎ এটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট কিনা, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট হলে এটা কি টাইপ 1 নাকি টাইপ 2, এটা কম্পোজিট সিমেন্ট কিনা, সেই টাইপ অফ দ্য সিমেন্ট। এবং তারপরে থাকবে সিমেন্ট ব্র্যান্ড, অর্থাৎ এটা কি কোম্পানি, এটা কি আকিজ সিমেন্ট নাকি শাহ স্পেশাল নাকি সুপার ক্রিট, কোন সিমেন্ট সেই নামটা এখানে লেখা থাকবে। ওয়াটার ইউজ বলতে বোঝাচ্ছে যে এখানে তুমি যে পানিটা ইউজ করছো সেই পানিটা টেম্পারেচার কত ছিল বা সেই জিনিসগুলো এখানে থাকবে। অ্যাপারেটাস ইউজড এর মধ্যে থাকবে, অর্থাৎ কি কি ইনস্ট্রুমেন্ট এই এক্সপেরিমেন্টে তুমি ইউজ করেছো তাদের নামের লিস্ট, ডিটেলস ডেসক্রিপশন না, শুধুমাত্র নামের লিস্ট এখানে আসবে। সো এগুলা তো অলরেডি বলে দিলাম। নেক্সট হচ্ছে এক্সপেরিমেন্ট ডাটা টেবিল। এক্সপেরিমেন্ট ডাটা টেবিলের মধ্যে দেখো এই জিনিসগুলা তোমরা পাবা হচ্ছে থ্রু দ্য এক্সপেরিমেন্ট, অর্থাৎ তোমাদের যে ভিডিও ডেমনস্ট্রেশন দেয়া হচ্ছে সেই ভিডিও ডেমনস্ট্রেশনে তোমরা দেখবে যে আমাদেরকে এই এক্সপেরিমেন্টের জন্য বিভিন্ন ওয়াটার পার্সেন্টেজে পানি নিয়ে সিমেন্টের সাথে মিক্স করে পেস্ট প্রিপেয়ার করে এই টেস্টটা তো করতে হবে। সেখানে তোমাদের যেহেতু 6টা গ্রুপকে 6টা পার্সেন্টেজ অফ ওয়াটার দিয়ে দেওয়া হবে, সেই পানি দিয়ে তোমরা এক একটা গ্রুপ এক একটা সিমেন্ট পেস্ট তৈরি করবে। এখন ডাটার ব্যাপার, যেটা ডাটাটা তোমাদেরকে নেক্সট বলো, কে কথা বললে, কেউ কিছু জিজ্ঞেস করলাম? ওকে, সো যেটা হচ্ছে ডাটার ব্যাপার, যেটা তোমাদেরকে নেক্সট ক্লাসে যখন তোমাদের এক্সপেরিমেন্ট শুরু হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রুপকে তাদের আলাদা আলাদা ডেটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো সেই ডেটা ইউজ করে তোমরা তোমাদের এক্সপেরিমেন্ট গুলা কন্ডাক্ট করতে, 6টা ওয়াটার পার্সেন্টেজ দিয়ে দেওয়া হবে, সেইখান থেকে সেগুলাকে ইউজ করে ক্যালকুলেশন করে যে তার ওয়েট অফ দ্য ওয়াটার অ্যাডেড সেই ক্যালকুলেশন, তারপর রিডিং যেগুলো, এই ডাটাগুলো তোমরা যেহেতু নিচ্ছ না ফিজিক্যাল, সেই রিডিং গুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। সেই ডাটা ইউজ করে তোমরা তোমাদের বাদবাকি ক্যালকুলেশন এবং কাজগুলো গ্রাফ প্লট এগুলা করবে।
সো এই ডাটা শিটটা তোমরা আগে ফিল আপ করতে পারবে না, এটা তোমাদেরকে ডিউরিং দ্য ক্লাস ফিল আপ করতে হবে। দেন হচ্ছে ডিসকাশন, এটা হচ্ছে এই রিপোর্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ তুমি এই এক্সপেরিমেন্ট থেকে কি শিখলে, কি বুঝলে, কি আউটকামস আসলো, সেগুলো সম্পর্কে তোমাকে এখানে ডিসকাস করতে হবে। অর্থাৎ তুমি যে ভ্যালুটা পাচ্ছ সেই ভ্যালুটা তোমার কোন স্ট্যান্ডার্ড যদি দেওয়া থাকে সেই স্ট্যান্ডার্ডকে স্যাটিসফাই করছে কিনা, এই ভ্যালুটার প্র্যাকটিক্যালি আমরা কোন কাজে ইউজ করতে পারবো, এই জিনিসগুলো তোমার ডিসকাশনে আসবে। ডিসকাশনের মধ্যে কোনো ধরনের এরর সম্পর্কে লেখা যাবে না, নো এরর। কি কি তোমরা যে লিখতে না প্যারালাক্স এরর হেন তেন, কোনো এরর এখানে লেখা যাবে না। তোমাকে ধরে নিতে হবে যে তুমি অ্যাকর্ডিং টু দা কোড এন্ড স্পেসিফিকেশন এই এক্সপেরিমেন্টটা তুমি কন্ডাক্ট করেছো, অর্থাৎ এখানে কোনো এরর নেই, সেই রেসপেক্টেই তোমার রেজাল্টটা এসেছে। সো এখানে কোনো এররের কথা লেখা যাবে না। দেন তুমি যদি কোনো গ্রাফ প্লট করে থাকো সেই গ্রাফের ডিসকাশন এখানে আসবে। অর্থাৎ আমি এখানে একটা গ্রাফ পেয়েছি, সেটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন একটা গ্রাফ পেলাম, এই গ্রাফ থেকে আমি আমার নরমাল কনসিস্টেন্সির ভ্যালুটা পেয়েছি। সো এভাবে গ্রাফ সম্পর্কে বা গ্রাফের শেপটা সম্পর্কে এই ধরনের তুমি এখানে ডিসকাশনে কমেন্ট লিখতে পারো। যেটা বলেছিলাম যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন আছে, যেমন এখানে দেখো কয়েকটা অ্যাসাইনমেন্টের কোশ্চেন আছে, আমি এক্সাম্পল দেখাচ্ছি। সো এগুলা তোমার আগে থেকে করে রাখতে হবে, যেগুলো মোস্টলি থিওরিটিক্যাল কোশ্চেন, সেগুলো তুমি তোমার যে রেফারেন্স বই থাকবে বা ল্যাব ম্যানুয়াল থাকবে অথবা গুগল থেকে লিখতে হবে। যদি তুমি এখানে একটা পয়েন্ট নোট করে রাখো তোমরা, যদি তুমি তোমার এই অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার বের করার জন্য ল্যাব ম্যানুয়াল ছাড়া অন্য কোনো কিছুর হেল্প নিয়ে থাকো, অন্য কোনো বই বা অন্য কোনো ওয়েব লিংক, তোমাকে সেই কোশ্চেন অ্যান্সারের নিচে অবশ্যই ওইটার রেফারেন্স লিখে দিতে হবে। অর্থাৎ যদি কোনো গুগল লিংক হয়ে থাকে, কোনো ওয়েব লিংক হয়ে থাকে, সেই লিংকটা দিয়ে দিবে, বা কোনো বই ইউজ করে, অর্থাৎ তুমি কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন দিচ্ছ যে হ্যাঁ এইটার জন্য এই ভ্যালুটা ইম্পর্টেন্ট বা এই কাজের জন্য এই জিনিসটা রেফারেন্স হিসেবে আছে, তখন তুমি যে কথাটা বলে তার মানে কি তুমি এটা একটা কোড করছো। সো কোডটা তুমি কোত্থেকে নিচ্ছ সেটা তোমাকে অবশ্যই রেফার করে দিতে হবে বিলো দা অ্যান্সার। কথাটা বুঝেছো সবাই? হ্যাঁ ম্যাম, পুরো পুরো লিংক দিব নাকি জাস্ট নামটা লিখলেই হবে, যে গুগল বা এরকম টাইপের? না না, লিংকটা দিয়ে দিতে হবে, শর্ট যে ফর্ম থাকে না লিংকের, সেই লিংকের শর্ট ফর্মটা দিয়ে দিবা। ওকে ম্যাম। আর ম্যাম যদি একদম কয়েকটা থেকে নেই, ল্যাব রিপোর্ট ওখান থেকে নিলাম, গুগল থেকে নিলাম, বই থেকে নিলাম, যদি মিক্স থাকে আর কি আনসার, তখন? আমি বললাম যে তুমি যে কথাগুলো লিখছো সেগুলোর জন্য না, যদি তুমি কোনো রেফারেন্স ভ্যালু সে তুমি আমাকে বললা যে পিসিসির জন্য নরমাল কনসিস্টেন্সির ভ্যালু এত থেকে এত রেঞ্জে থাকে, এখন কথাটা যদি এই ল্যাব ম্যানুয়াল বইতে না থাকে তাহলে কি তুমি কোন একটা জায়গা থেকে নিয়েছো? ও ম্যাম, আচ্ছা, মানে ডাটা, মানে ডেটাগুলোর জন্য আর কি ডেটা টাইপ reference। মানে বা ওই ধরনের কোনো স্পেসিফিক ইনফরমেশন, কোনো স্ট্যান্ডার্ড বা কোনো কোড বা কোনো কোড, এগুলো যখন তুমি ইউজ করছো, তুমি Okay, যখন তোমার ভাষায় কোনো একটা অ্যান্সার লিখছো সেটার জন্য লাগবে না, বাট তুমি যখন একটা স্পেসিফিক ইনফরমেশন দিচ্ছ সেটা ma'am. তুমি সোর্সটা কি সেটা তোমাকে দিতে হবে। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি ম্যাম। বুঝেছো সবাই? ইয়েস ম্যাম। সো আমি যেটা বলেছিলাম যে ডিসকাশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। সো এইটা কিন্তু তোমার ল্যাব রিপোর্টের মার্কিং এর ম্যাক্সিমাম নাম্বারকে ম্যাম একটা কোয়েশ্চেন ক্যারি ছিল। করে। বলো। ম্যাম এই যে এই অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন এন্ড অ্যানসারের পরে আমি মনে করেন আচ্ছা একটা লিখলাম, মানে আমি সোর্স নিলাম একটা গুগল থেকে, ঠিক আছে? তো আমি সেটা কোথায় আপনি অ্যাটাচ করবো, মানে অ্যানসারের নিচে একদম, মানে কোশ্চেন অ্যানসারটা নিচে, যে কোশ্চেনের অ্যানসারটার ইনফরমেশন ওখান থেকে নিচে সেটা নিচে, সেটার নিচে? আচ্ছা ঠিক আছে ম্যাম, পুরো লিংকে আমি লিখে দিব, পুরো লিংকটা শর্ট লিংক দিয়ে দিব। শর্ট লিংক দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের আমি যেই কথাগুলো তোমাদেরকে বললাম এগুলো ডিটেইলস এর একটা ইনস্ট্রাকশন অলরেডি কিন্তু আমি পিডিএফটা তোমাদের এমএস টিমস এ দিয়ে দিয়েছি। সো তোমরা ওটা ডাউনলোড করে ওটা একটু ভালো মতো পড়বে, ওখানে তোমার আরো ডিটেইলস এর ইনস্ট্রাকশনস গুলা বলে দেওয়া আছে। ম্যাডাম বলো। ম্যাডাম এই যে ডিসকাশন, এটা কি পুরো গ্রুপের কি একই হবে নাকি সবাই নিজের ভাষায় লিখবে? ইন্ডিভিজুয়াল রিপোর্টে অবশ্যই ইন্ডিভিজুয়াল থাকতে হবে। তোমাকে তো তুমি রিপোর্ট জমা দিচ্ছ ইন্ডিভিজুয়াল, তুমি অন্যটা কপি করবে কেন? করলে তো জিরো পাবা। ডিসকাশন তো ডেফিনেটলি তোমারটা তোমার তুমি কি এই রিপোর্ট, তুমি এই এক্সপেরিমেন্ট থেকে কি শিখলা, এই এক্সপেরিমেন্ট থেকে তোমার কি আউটকামটা আসলো, এবং সেটা তুমি কি প্র্যাকটিক্যাল কাজে লাগাতে পারো, বা এটা যদি কোনো স্ট্যান্ডার্ড থাকে, ধরো আমরা জানি যে
নরমাল কনসিস্টেন্সি অফ সিমেন্ট ফর এএসটিএম ওপিসি 22 থেকে 22 থেকে 28% এর মধ্যে থাকতে হয়। এখন তোমার রেজাল্ট থেকে তুমি নরমাল কনসিস্টেন্সির ভ্যালু উইদিন দিস রেঞ্জ পাচ্ছ, তাহলে তুমি কি করবে? তুমি এই স্ট্যান্ডার্ডটার সাথে কম্পেয়ার করে বলবো যে হ্যাঁ আমার ভ্যালু এত এসেছে, সো ইট স্যাটিসফাইজ দ্য স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট। সো এইভাবে তোমাকে কমেন্ট করতে হবে অন অবটেইনড রেজাল্ট, ঠিক আছে? বা তুমি যে গ্রাফটা প্লট করছো সেই গ্রাফটা আমরা প্লট করেছি দিস ভার্সেস দিস, which is a straight line passing through origin. This is a best fit curve. So এখান থেকে আমরা আমাদের নরমাল কনসিস্টেন্সি ভ্যালুটা পেয়েছি উইথ রেসপেক্ট টু দ্য 10 মিলিমিটার প্লাঞ্জার পেনিট্রেশন। এরকম ভাবে, অর্থাৎ আমি যে ওয়ার্ডগুলো বলছি এই ওয়ার্ডগুলো তুমি হয়তো বুঝতে পারছো না, যেহেতু এখনো তোমরা এক্সপেরিমেন্টে পড়ো নাই বা করো নাই। যখন তোমরা জিনিসটা পড়বে তখন এই জিনিসগুলো আরো ডিটেলসে বুঝতে পারবে। অর্থাৎ তোমার অবটেইনড রেজাল্ট, তোমার অবটেইনড গ্রাফ, এগুলোর রেসপেক্টে তোমাকে ডিসকাশনটা লিখতে হবে। এবং ডিসকাশনের দেখো জায়গা কতটুকু দিয়েছি, অর্থাৎ এখানে 4-5টা পয়েন্টের বেশি পয়েন্ট আসবে না। ডিসকাশন গুলো আবার আরেকবার বলে দিই, ডিসকাশনটা অবশ্যই এক একটা পয়েন্ট ওয়াইজ লিখবে। অর্থাৎ এই যে তুমি কমেন্ট অন গ্রাফ করছো, কমেন্ট অন রেজাল্ট করছো, এটার কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে কিনা, এটার কোনো স্ট্যান্ডার্ডের সাথে তুমি কম্পেয়ার করছো কিনা, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা পয়েন্ট হিসেবে 5-6টা পয়েন্টের বেশি ডিসকাশনে আসবে না, ঠিক আছে? এবং কোনো এররের কথা আসবে না, ঠিক আছে? বুঝেছো সবাই? জি ম্যাম। জি ম্যাডাম। সো এখন আমি নেক্সট ক্লাসে আমরা যে এক্সপেরিমেন্ট দুটো করব সেটা সম্পর্কে আমি খুব ব্রিফলি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, কারণ যেহেতু যেটা বললাম যে টার্মিনোলজি গুলো তোমাদের জন্য একেবারেই নতুন। এই যে নরমাল কনসিস্টেন্সি কথাটা বারবার বলছি, অর্থাৎ যেমন যে আমরা এক্সপেরিমেন্ট 1 করব, ডিটারমিনেশন অফ নরমাল কনসিস্টেন্সি অফ হাইড্রোলিক সিমেন্ট ইউজিং ভিকার্ট অ্যাপারেটাস, এবং এক্সপেরিমেন্ট 2 করব হচ্ছে ডিটারমিনেশন অফ ইনিশিয়াল সেটিং টাইম অফ হাইড্রোলিক সিমেন্ট ইউজিং ভিকার্স অ্যাপারেটাস। তো এই দুটো এক্সপেরিমেন্ট আমরা একসাথে এই কারণে করছি কারণ এই দুইটা একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্কড। যদি এটা আমরা প্র্যাকটিক্যালি করতাম তাহলে আমাদেরকে 2 দিনে করতে হতো, যেহেতু আমরা অফলাইনে করছি অর্থাৎ তোমরা প্র্যাকটিক্যালি করছো না, সেক্ষেত্রে আমরা তোমাদেরকে ডেটাটা যেহেতু অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, যেটা তোমাদেরকে ল্যাবে করে পেতে হতো, সো ওই টাইমটা তোমাদের সেভ হয়ে যাচ্ছে। সো সেই কারণে আমরা এখানে এক্সপেরিমেন্ট দুটাকে একসাথে পারফর্ম করব। সো এখানে দেখো এই যে নরমাল কনসিস্টেন্সি এই শব্দটা, বা এই যে ভিকার্স অ্যাপারেটাস, বা এই যে ইনিশিয়াল সেটিং টাইম, এই টার্মস গুলা কি তোমরা আগে থেকে জানো? তোমাদের কাছে কি এই টার্মস গুলা নো? না ম্যাম, তোমরা এই টার্মস গুলা জানো না। সো সেই কারণে আমি তোমাদেরকে ব্রিফলি এগুলো সম্পর্কে একটু বলে দিব, যাতে করে যখন ল্যাব ম্যানুয়ালটা পড়বে তোমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যায়। সিমেন্টকে আমরা কনস্ট্রাকশনে ইউজ করে থাকি অ্যাজ বাইন্ডিং ম্যাটেরিয়াল, অর্থাৎ ম্যাটেরিয়াল গুলোর সাথে আমি যা যা মিক্স করব, সেটা স্টোন হোক বা সেটা ব্রিক চিপস হোক বা হোয়াট এভার, সেগুলাকে সে একসাথে করে বাইন্ড করে ফেলে। তো সিমেন্টটা তৈরি হয় কিভাবে? সিমেন্ট বেসিক্যালি তার বেসিক ইনগ্রেডিয়েন্ট হচ্ছে লাইমস্টোন, ক্লে অ্যান্ড আয়রন ওর। এই জিনিসগুলোকে অর্থাৎ ন্যাচারালি এই যে অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস এগুলাকে একসাথে মিক্স করে হাই টেম্পারেচারে হিট আপ করা হয়, তোমার প্রায় 1500-1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে হিট আপ করলে এদের মধ্যে রিয়াকশন হয়, এবং এদের মধ্যে রিয়াকশনের পরে এই সিমেন্টের ক্লিংকারটা তৈরি হয়, এরকম ছোট ছোট নডুলস এর মতো। এই নডুলস গুলা তৈরি হয়, যেটাকে গ্রাইন্ড করে আমরা সিমেন্টের পাউডারটা পেয়ে থাকি। এই সিমেন্ট পাউডারটা কি হচ্ছে? ড্রাই অবস্থায় আছে, এটাকে আমরা বলছি হাইড্রোলিক সিমেন্ট। দ্যাট মিনস এই সিমেন্টটা যখন আমার পানির সাথে রিয়াক্ট করা, অর্থাৎ এখানে যখন পানি অ্যাড করা হয় এই হাইড্রোলিক সিমেন্ট, তখন পানির সাথে রিয়াক্ট করে তাদের অনেকগুলা কেমিক্যাল রিয়াকশনস হয়। থ্রু এ সেট অফ কেমিক্যাল রিয়াকশনস এটা তার নিজের তার যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে এর ভিতরে তাদের মধ্যে স্ট্রং বন্ডিং তৈরি করে, এবং গ্র্যাজুয়ালি উইথ টাইম এটা শক্ত হয়, এবং যখন এটা হার্ডেন্ড হয়ে যায়, দ্য হোল থিং দা সেট হয়ে যাওয়া যে জিনিসটা আমরা পাচ্ছি, যে হার্ডেন্ড এলিমেন্ট পাচ্ছি, it is able to resist a considerable amount of load, অর্থাৎ তখন সেটা একটা certain amount of load কে রেজিস্ট করতে পারে। যেহেতু এটা পানির সাথে রিয়াক্ট করে তার এই সমস্ত রিয়াকশন গুলো কমপ্লিট করে এবং বন্ডিং তৈরি করে, সেই জন্য কিন্তু এটাকে আমরা হাইড্রোলিক সিমেন্ট বলছি। সো তার মানে সিমেন্টটা যতক্ষণ পাউডার ফর্মে আছে সেটা আমার কোনো বন্ডিং তৈরি করছে না, তার ভিতরে রিয়াকশন কমপ্রেশন এবং হার্ডেন্ড হয়ে তার যে স্ট্রেংথ ডেভেলপমেন্ট, হোল প্রসেসের জন্য কি করতে হবে? একটা সার্টেন অ্যামাউন্ট অফ
পানি অ্যাড করতে হবে, ঠিক আছে? সো তার মানে এই যে হোল প্রসেসে তার যে স্ট্রেন ডেভেলপমেন্ট, এইটার জন্য যে পানি অ্যাড করছি, রিয়াকশন হচ্ছে, এগুলো কিন্তু অনেক দিন ধরে, অর্থাৎ তার যে স্ট্রেন ডেভেলপমেন্টটা, তার যে ফাইনাল ক্যাপাসিটিটা ডেভেলপ হবে, অর্থাৎ সেই যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোড রেজিস্ট করতে পারবে, সেইটা অ্যাচিভ করতে সেভারাল ডেজ মান্থস লেগে যায়, ঠিক আছে? সো ওগুলো আমরা পরবর্তীতে আরো ডিটেলসে জানবো। সো তাহলে দেখা যাচ্ছে যে এই যে পানির পরিমাণটা, কতটুকু পানি আমি দিব, এই যে adequate quantity of water must be added to the dry cement to complete the hydraulic reaction and thus achieve the desired strength. অর্থাৎ তার মানে adequate quantity of water, sufficient পানি থাকতে হবে, যতটুকু পানি আমার দরকার ওই সিমেন্ট যতটুকু আমি নিছি, সে আমি 10 কেজি সিমেন্ট নিছি, তাহলে আমি কতটুকু পানি অ্যাড করব যাতে করে তার হাইড্রোলিক রিঅ্যাকশন কমপ্লিট হয়, বা আমি 5 কেজি সিমেন্ট নিয়ে নিলাম, কতটুকু পানি আমি অ্যাড করব এই হাইড্রোলিক রিঅ্যাকশন কমপ্লিশনের জন্য? কারণ আমি যদি যতটুকু পানি তার ইনিশিয়াল হাইড্রোলিক রিঅ্যাকশনের জন্য দরকার তার থেকে বেশি দেই, তাহলে কি হবে, সেই পানিটা ইউটিলাইজড হবে না, তাই না? বেশি দিলে কি হচ্ছে, পানিটা থেকে যাচ্ছে, ওই পেস্টের মধ্যে থেকে যাচ্ছে, পরে এভাপোরেট করে চলে যাবে। আর যদি কম পানি দিই তাহলে কি হবে, হাইড্রোলিক রিঅ্যাকশন কমপ্লিট হবে না। তাহলে কি হবে, তার যে বন্ডিংটা তৈরি হচ্ছিল থ্রু কেমিক্যাল রিঅ্যাকশন, তার ভিতরে যেই কেমিক্যাল কম্পাউন্ডস গুলো তৈরি হয়েছে, অর্থাৎ আমি টিকটকে যে ছবি দেখালাম ক্লিংকার, সিমেন্টের ক্লিংকার, এই ক্লিংকারের ভিতরে যে এই যে ক্লে, এই তোমার আয়রন ওর, তারপরে যে লাইম, এদেরকে অ্যাড করলাম, যে এদের মধ্যে রিঅ্যাকশনে যে কেমিক্যাল কম্পাউন্ডস গুলো তৈরি হয়েছে, সেই কম্পাউন্ডস গুলোর মধ্যে তখন হাইড্রোলিক রিঅ্যাকশন কমপ্লিট হবে না। সো একটা সার্টেন অ্যামাউন্ট অফ পানির থেকে বেশি পানি দিলেও সমস্যা, আবার কম পানি দিলেও সমস্যা। তার মানে আমাকে একটা স্ট্যান্ডার্ড বা একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ পানি অবশ্যই অ্যাড করতে হবে, যাতে করে আমি সেখান থেকে ডিজায়ার্ড স্ট্রেংথের হার্ডেন্ড সিমেন্টের এলিমেন্ট অ্যাচিভ করতে পারি। সো তাহলে দেখা যাচ্ছে যে the amount of water content which will produce a cement paste of standard consistency or wetness is termed as normal consistency. আবারও বলছি, the amount of water content which will produce a cement paste of standard consistency or wetness is termed as the normal consistency of hydraulic cement. তার মানে বোঝা যাচ্ছে যে normal consistency basically an amount of water which is expressed as the percentage of dry cement weight. এটুকু পর্যন্ত কি তোমরা বুঝেছো? ম্যাম, Yes, ma'am. পানি একটু বেশি দিলে মানে প্রবলেমটা কি হবে, একটু কাইন্ডলি যদি আবার আচ্ছা, বলতেন। পানিটা যদি তুমি বেশি দাও, তো ওই পানিটা কি সিমেন্ট ইউজ করছে না, থেকে যাচ্ছে, তাহলে ওই যে তুমি যে একটা স্পেসিমেন বানাচ্ছ বা যে একটা জিনিস বানাচ্ছ, ওই মিক্সচারটার মধ্যে পানিটা থেকে গেল, তার মানে সে একটা জায়গা দখল করে আছে। পরবর্তীতে কি হবে, যখন সিমেন্ট পেস্টটা হার্ডেন্ড হয়ে যাবে, ওই যে পানিটা থেকে গেল, সেই পানিটা কি করবে, তখন সেটা এভাপোরেট করে চলে যাবে। তো ওইটা যখন এভাপোরেট করে চলে গেল, তাহলে ওই জায়গাটা কি ফাঁকা থেকে গেল না? তাহলে আমার ওভারঅল এলিমেন্টের ভিতরে কি পোর্স তৈরি হয়ে গেল না, খালি জায়গা তৈরি হয়ে গেল না? তাহলে ওইটার স্ট্রেংথ কি একই রকম হবে? একটা কম্প্যাক্টেড স্যাম্পল আর ওইটার স্ট্রেংথ কি সেম হবে না কম হবে? কম হবে ম্যাম। কম হবে, তাই না? সো সেই কাজটাই বলা হচ্ছে যে পানি যদি আমি বেশি দেই, এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটারটা রয়ে যাবে, যেটা আমার একটা ভলিউমটা অকুপাই করে থাকবে উইদিন দা ওভারঅল স্পেসিমেন। দেন যখন এটা এভাপোরেট করে যাবে, তখন ওই জায়গাগুলোতে ফাঁকা পোর্স তৈরি হবে, ফলে আমার ওইটার লোড নেওয়ার ক্যাপাসিটি বা স্ট্রেংথ ডেফিনেটলি ডিজায়ার্ড স্ট্রেংথের থেকে কম হবে। সো তাহলে এই যে এইটুকু কি সবাই বুঝেছো হোয়াট ইজ নরমাল কনসিস্টেন্সি? ইয়েস ম্যাম। সবাই বুঝেছো নরমাল কনসিস্টেন্সি, নাকি আবার বুঝাবো? ম্যাম, ডেফিনেশনটা যদি আরেকবার একটু রিপিট। ডেফিনেশনটাই বলা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যামাউন্ট অফ ওয়াটার, যেই পরিমাণ পানি সিমেন্টের সাথে অ্যাড করলে এটা এমন একটা সিমেন্ট পেস্ট তৈরি করবে which will give a desired standard wetness. ওয়েটনেস মানে এটা প্লাস্টিক স্টেটে থাকছে, অর্থাৎ এটা তখন সফট, নরম থাকছে। কারণ জিনিসটা যদি সফট বা নরম না হয়, আমি এটাকে তো যে কোনো শেপে ইয়ে করতে পারবো না, মোল্ড করতে পারবো না, পারবো? তাই না? যত বেশি পানি হবে আমরা জানি তত জিনিসটা নরম হবে, আবার খুব বেশি পানি হলে কি হবে, গ্যাদগ্যাদা হয়ে যাবে,
ফ্লো করবে, তখন এটাকে কোনো শেপই দেওয়া যাবে না। সো তার মানে একাধারে তার হাইড্রোলিক রিঅ্যাকশন আর সেকেন্ডারি এটার ওয়ার্কেবল করার জন্য, এটার ওয়ার্কেবিলিটি ঠিক রাখার জন্য, অর্থাৎ এটা ওয়ার্কেবল, এটাকে নিয়ে আমি হ্যান্ডেল করতে পারছি। ওয়ার্কেবিলিটি মিন্স এটাকে আমি প্রপারলি হ্যান্ডেল করতে পারছি, এটাকে নিয়ে আমি কাজ করতে পারছি, সেই অবস্থাটাকে বলা হয় ওয়ার্কেবিলিটি। তার মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার আমার কেন দরকার? টু প্রডিউস আ সিমেন্ট পেস্ট অফ স্ট্যান্ডার্ড কনসিস্টেন্স অর ওয়েটনেস, অর্থাৎ যে পরিমাণ পানি দিলে তার ইনিশিয়াল হাইড্রোলিক রিঅ্যাকশন কমপ্লিট হবে, তার ভিতরে অতিরিক্ত পানি রয়ে যাবে না, এবং এটাকে আমি বিভিন্ন শেপে হ্যান্ডেল করার জন্য তাকে যে মোল্ড করতে চাচ্ছি, যে শেপ দিতে চাচ্ছি, সেই শেপে আমি খুব সহজেই তাকে সেই শেপটা দিব এবং সে সেটা রিটেন করতে পারবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার, যেটাকে আমরা এক্সপ্রেস করি কি অ্যাজ পার্সেন্টেজ অফ ড্রাই সিমেন্ট। কারণ এই যে বললাম যে 10 কেজি সিমেন্ট নিবা, তুমি কতটুকু পানি দিবা? তুমি 5 কেজি সিমেন্ট নিবে, তুমি কতটুকু পানি দিবা? তার মানে যতটুকু সিমেন্ট তার একটা সার্টেন পার্সেন্টেজ পানি আমাকে দিতে হবে। সো বললাম যে নরমাল কনসিস্টেন্সি হচ্ছে 25%। তার মানে আমি 10 কেজি সিমেন্ট নিলে আমি কতটুকু পানি নিব? আমি 2.5 কেজি পানি নিব, তাই না? সো তার মানে 5 কেজি নিলে তার হাফ। তো তার মানে এটাকে অলওয়েজ ড্রাই সিমেন্ট আমি যতটুকু নিচ্ছি তার পার্সেন্টেজ ওয়েট হিসেবে এক্সপ্রেস করা হয়ে থাকে। এখন বুঝেছো? বুঝেছো সবাই? জি ম্যাম। ওকে, সো এই টেস্টটা আমরা করব হচ্ছে, আগেই বললাম যে ASTM স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন C187 অনুযায়ী। সো তাহলে এখন আমি ল্যাবে কিভাবে বুঝবো কোনটা নরমাল কনসিস্টেন্সি? তোমাকে আমি 500 গ্রাম সিমেন্ট দিলাম, বললাম এইটা দিয়ে তুমি এখন টেস্ট করো, করে নরমাল কনসিস্টেন্সি বের করো। তাহলে কি টেস্ট করবা? সেই প্রসিডিউরটা বলে দেওয়া আছে এই স্ট্যান্ডার্ডের আন্ডারে। সেই স্ট্যান্ডার্ডের আন্ডারে যে ডেফিনেশনটা দেওয়া হচ্ছে নরমাল কনসিস্টেন্সি, সেটা বের করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে একটা ইনস্ট্রুমেন্ট। সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে ভিকার্স অ্যাপারেটাস। তো নরমাল কনসিস্টেন্সি কিভাবে ডিফাইন করছেন, স্পেসিফিকেশন কিভাবে ডিফাইন করছেন নরমাল কনসিস্টেন্সিকে? যে the normal consistency of a cement paste is that consistency or percentage of water which will permit the Vickert plunger to penetrate 10 millimeter into the cement paste within 30 seconds. এই লাল করে দেওয়া লাইনটা কারো মাথায় ঢুকে নাই? ঢুকছে? না ম্যাডাম। না ম্যাম। কারো মাথাতেই ঢুকে নাই, কারণ জিনিসটা সম্পূর্ণই তোমাদের কাছে আননোন। কি বলা হচ্ছে যে সিমেন্ট পেস্টটার ভিতরে ভিকার্ট অ্যাপারেটাসের প্লাঞ্জারটা পেনেট্রেট করবে 10 মিলিমিটার ইন 30 সেকেন্ড। আগে আমরা ভিকার্ট অ্যাপারেটাসটা দেখি। এটা হচ্ছে সেই ভিকার্ট অ্যাপারেটাস। এখানে দেখো কি কি আছে, একটা স্কেল আছে, এই যে এই রডটা হচ্ছে প্লাঞ্জার, ভুল জায়গায় দেখানো হচ্ছে প্লাঞ্জার, আসলে এই জায়গাটা হচ্ছে প্লাঞ্জার, এইটা হচ্ছে ভিকার্ট মোল্ড। আমরা যে সিমেন্ট পেস্টটা তৈরি করব সেইটাকে এই মোল্ডের মধ্যে নিব, নিয়ে এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে টেস্ট করব। অর্থাৎ আমি এই যে সিমেন্ট পেস্ট এখানে বানায় দিলাম, এর উপরে প্লাঞ্জারটাকে সেট করে, যেখানে একটা স্কেল আছে এটাকে 0 করে, যে এটাকে এখানে সেট করে দিব, এটা 0-তে থাকবে। তখন এটা যে এই স্কেলটা, যেখানে একটা দাগ দেখতে পাচ্ছো, এখানে একটা দাগ আছে, এই দাগটা এখানে এই বরাবর সেট থাকে অ্যাজ 0। এই রডটা, অর্থাৎ এই যে ভিকার্টের যে রডটা, এই রডটার সেলফ ওয়েট হচ্ছে 300 গ্রাম। যখন এটাকে আমি রিলিজ করে দিব ইউজিং দিস স্ক্রু, এটা বাই সেলফ ওয়েট এই সিমেন্ট পেস্টের ভিতরে ঢুকতে থাকবে, এই প্লাঞ্জারটা এর ভিতরে ঢুকতে থাকবে। এই প্লাঞ্জারটা ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার। এই প্লাঞ্জারটা এর ভিতরে ঢুকবে। তো যত সিমেন্ট পেস্টটা যত সফট হবে, পানির পরিমাণ যত বেশি হবে, এই প্লাঞ্জারটা কি তত দ্রুত এবং তত বেশি ঢুকবে, তাই না? সো আমি তো জানি না যে আমার যে সিমেন্টটা আমি নিয়েছি, সে আমি শাহ সিমেন্ট ওপিসি নিয়েছি, তারপরে এই যে শাহ সিমেন্ট ওপিসি এর নরমাল কনসিস্টেন্সি কত পার্সেন্ট ওয়াটার আমি তো জানি না। সো আমাকে কি করতে হবে? ট্রায়াল বেসিসে নিতে হবে। ফর এক্সাম্পল আমি 23% পানি নিলাম, অর্থাৎ আমি 500 গ্রাম সিমেন্ট নিয়েছি, তার সাথে 23% আমি ড্রাই ওয়েটের রেসপেক্টে কত গ্রাম পানি হয় সেই পানিটুকু নিলাম, নিয়ে অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিকেশন অর্থাৎ C187 আমাকে যেভাবে বলছে সেভাবে মিক্স করে আমি পেস্ট বানালাম এবং এই মোল্ডে নিলাম এবং সেট করে এটাকে 0-তে সেট করে আমি এটাকে ছেড়ে দিলাম। সো এটা কি হবে? এর ভিতরে ঢুকতে থাকবে। কতক্ষণ ধরে ঢুকে অ্যালাউ করব? 30 সেকেন্ড, অর্থাৎ স্টপ ওয়াচ দিয়ে
30 সেকেন্ড ধরে দেখবো যে এই প্লাঞ্জারটা এর ভিতরে কতটুকু ঢুকলো। 30 সেকেন্ড পরে আমি স্কেলটা বন্ধ করে দিব, দিয়ে এখানে রিডিং দেখবো। সো আমি দেখলাম রিডিং আসলো 5। আবার আমি ধরো 24% পানি নিলাম, একইভাবে আরেকটা পেস্ট বানালাম, সেটারও আমি একইভাবে এই মোল্ডের মধ্যে নিলাম এবং এটাকে ছেড়ে দিয়ে রিডিং নিলাম, দেখলাম রিডিং আসলো 8। আবার আমি ধরো 24% বা 25% একটা কিছু নিলাম, আবার পেস্ট বানালাম, আবার আমার রিডিং আসলো 15। তার মানে দেখা যাচ্ছে যে যত আমি পানি বাড়াবো রিডিংটা গ্র্যাজুয়ালি বাড়বে। তাহলে নর্মাল কনসিস্টেন্সি কোন ভ্যালুটা, সেইটাই তোমার এই যে এখানে বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ ওই প্লাঞ্জারটা যখন 30 সেকেন্ডে 10 মিলিমিটার পেনিট্রেট করবে, যত পার্সেন্টেজ অফ ওয়াটার মিক্স করলে, অর্থাৎ কত পার্সেন্টেজ অফ ওয়াটার মিক্স করলে ওই ভিকার্ট অ্যাপারেটাসের প্লাঞ্জারটা 30 সেকেন্ডে 10 মিলিমিটার পেনিট্রেট করবে, সেটাই হচ্ছে ওই সিমেন্টের নরমাল কনসিস্টেন্সি। এখন বুঝতে পেরেছো? এখন বুঝতে পেরেছো সবাই? ইয়েস ম্যাম। আরেকবার একটু রিপিট করলে ম্যাডাম এখানে রিডিংটা ম্যাক্সিমাম কত পর্যন্ত দেখায়, মানে এই অ্যাপারেটসটা? ওইটাই তো বললাম যে রিডিং তো তুমি নিতে পারো, যত তুমি পানি বাড়াবা তত কি হবে, এই প্লাঞ্জারটা তত বেশি ঢুকবে। তুমি 23-এ পাচ্ছিলা, ধরো বললাম 5, তুমি 24-এ পাচ্ছ 8, তুমি 25-এ পাচ্ছ 12। তো যখনই তুমি 10-এর বেশি রিডিং পেয়ে যাচ্ছ, তার মানে কি তোমার ডিজায়ার্ড কনসিস্টেন্সি ক্রস করে গেছে, তাই তো? কারণ আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ অ্যাকর্ডিং টু দ্য এসটিএম স্পেসিফিকেশন বলা হচ্ছে যতটুকু পানি মিক্স করলে, যত পার্সেন্টেজ অফ ওয়াটার মিক্স করলে এই প্লাঞ্জারটা পেস্টের মধ্যে 30 সেকেন্ডে 10 মিলিমিটার ঢুকবে। সো আমি যেটা বললাম যে 23% আমি পাচ্ছি 5, 24-এ পাচ্ছি 8, 25-এ পাচ্ছি 12 বা 15, হোয়াটএভার। তো তার মানে 10 ক্রস করে গেছে, তার মানে এদের মাঝখানে কোন একটা ওয়াটার পার্সেন্টেজে আমি 10 মিলিমিটার পেনিট্রেশনটা পাবো। কিন্তু আমি কিন্তু মানে ট্রায়াল বেসিসে নিচ্ছিলাম, তাই না? আমি তো জানি না। সো আমি যখন 25 নিলাম তখন দেখা গেল সেটা 10 ক্রস করে গেছে, তার মানে কি আমার ডিজায়ার্ড 10 মিলিমিটার পেনিট্রেশনটা ক্রস করে গেছে। সো সেই জন্য আমার 10 মিলিমিটার করসপন্ডিং পানির পরিমাণটা বের করার জন্য কি করতে হবে, গ্রাফ প্লট করতে হবে। আমি যে বিভিন্ন ডিফারেন্ট ওয়াটার পার্সেন্টেজে পেনিট্রেশন গুলা পাচ্ছি, ডেপথ অফ প্লাঞ্জার পেনিট্রেশন এইদিকে ওয়াই অ্যাক্সিস এবং পার্সেন্টেজ অফ ওয়াটার কন্টেন্ট এক্স অ্যাক্সিসে নিয়ে আমরা একটা গ্রাফ প্লট করব, উইচ উইল পাস থ্রু দ্য অরিজিন। সো এই গ্রাফটা থেকে আমি কি পাচ্ছি, দেখা যাচ্ছে যে যখন পানির পার্সেন্টেজ আমার সে আমি কম নিয়েছিলাম, এখানে জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি। সো তখন দেখা যাচ্ছে লেস দেন 5। সো গ্র্যাজুয়ালি যত আমি পানির পার্সেন্টেজ বাড়াচ্ছি আমার পেনিট্রেশন বাড়ছে। সো যখনই আমার 10 ক্রস করে গেছে যত পার্সেন্টেজ অফ ওয়াটারে, সেখানে যে আমি স্টপ করে দিচ্ছি। দেন সেই ভ্যালুগুলোকে আমি গ্রাফ প্লট করব। গ্রাফ প্লট হতে হবে বেস্ট ফিট কার্ভ। বেস্ট ফিট কার্ভ কি জিনিস জানো? বেস্ট ফিট কার্ভ কি? রিগ্রেশন মডেল ইউজ করবেন? ম্যাক্সিমাম মডেল ইউজ করে ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে ওই লিনিয়ার লাইনের মধ্যে থাকে। বেস্ট ফিট কার্ভ হচ্ছে যে তোমাদের চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব পয়েন্টকে আনতে উইদিন দ্য লাইন, এবং যারা ডেভিয়েট হচ্ছে দুই সাইডে তাদের সামেশন অলমোস্ট ইকুয়াল। অর্থাৎ কোন একটা পয়েন্ট এইদিকে দেখো বেশি আছে, এই দুটা পয়েন্ট কাছাকাছি, তার মানে এদের এই লাইন থেকে ডিস্টেন্সের যে সামেশন, এটাকে এই সাইডে যে কয়টা পয়েন্ট আছে তারা মিলে নালিফাই করবে। যদি এমন অবস্থা হয় যে তোমার প্লাস মাইনাস করতে গেলে কোনো পয়েন্ট দিয়ে না যায় তাও হবে, কিন্তু তোমাকে অবশ্যই বেস্ট ফিট কার্ভ হবে, ঠিক আছে? সো এইভাবে আমরা একটা গ্রাফ প্লট করব, করার পরে সেখানে 10 মিলিমিটারের করসপন্ডিং এইখান থেকে আমি যে পার্সেন্টেজটা পাবো সেটাই হচ্ছে আমার সিমেন্ট পেস্টের জন্য নরমাল কনসিস্টেন্সি। এটুকু বুঝেছো সবাই? জি ম্যাডাম। তো এইভাবে আমরা নেক্সট ক্লাসে নরমাল কনসিস্টেন্সি বের করে ফেলবো। দেন আসি পরের এক্সপেরিমেন্টটা, সেটিং এ। অর্থাৎ সেদিন আমরা যে সেকেন্ড এক্সপেরিমেন্টটা করব, সেটিং অফ সিমেন্ট। তো আগেই বলেছি যে আমরা যখন সিমেন্ট পেস্টের মধ্যে পানি অ্যাড করি, কেন? এটাকে দুটা পারপাস, এক হচ্ছে এটার হাইড্রোলিক রিঅ্যাকশন কমপ্লিট করার জন্য, সেকেন্ড হচ্ছে এটাকে প্রপারলি হ্যান্ডেল করার জন্য। অর্থাৎ এটাকে দিয়ে আমি যে একটা বিম বানাবো, বা এটাকে দিয়ে আমি একটা কলাম ঢালাই করব, বা এটাকে দিয়ে আমি একটা ফাউন্ডেশনের তৈরি করব, একটা ফুটিং তৈরি করব, তার মানে এটাকে একটা ছাঁচে ফেলে আমি একটা শেপ দিব।
তো তাহলে তাকে সেইটার জন্য এই সিমেন্ট পেস্টটাকে অবশ্যই প্লাস্টিক স্টেটে থাকতে হবে, যাতে করে আমি তাকে যেমন ইচ্ছা মোল্ড করতে পারি। অর্থাৎ তাকে যখন আমি পানি দিলাম, পানি দেওয়ার পরে সেটাকে মিক্স করছি, ভালো মতো নিয়ে মিক্স করে সেটাকে ক্যারি করে যেখানে আমি জিনিসটা বানাবো, অর্থাৎ আমি ধরো একটা বিল্ডিং এর ফুটিং বানাবো, তাহলে আমি মিক্স করলাম মিক্সচার মেশিন, সেখান থেকে করে আমি কন্টেইনারে করে নিয়ে ওই মোল্ডের মধ্যে ঢালছি, ঢেলে সেটাকে ভালো মতো মিক্স করে 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 সুন্দর করে সমান করে শেপ টেপ দিয়ে ফিনিশিং দিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত আমার এই কমপ্লিট প্রসিডিউরটা কমপ্লিট না হচ্ছে, অর্থাৎ আমি পুরোপুরি এটাকে ঢালাই করতে করে সেট করে সুন্দর করে শেপ না দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত সিমেন্টটাকে অবশ্যই প্লাস্টিক অবস্থায় থাকতে হবে। প্লাস্টিক অবস্থায় মিন্স এর মধ্যে বন্ডিং গুলা যে তৈরি হচ্ছিল সেগুলা এমন হতে পারবে না যে এটাকে আমি ভেঙে চুরে যেমন ইচ্ছা তেমন করতে পারবো। যখনই এইটার ভিতরে বন্ডিংটা নিজেদের মধ্যে একটু আগে যেটা বলেছিলাম যে কেমিক্যাল রিঅ্যাকশন হয় এবং বন্ড তৈরি করতে থাকে, এই বন্ডিংটা শক্ত হতে থাকবে, তখন কি হবে, এটাকে ভেঙে ফেললে বন্ডটা ভেঙে যাবে, এটাকে আমি আর শেপ দিতে পারবো না। সো তার মানে তার প্লাস্টিসিটি কমে যাচ্ছে, ইট স্টার্টেড টু লুজিং ইটস প্লাস্টিসিটি। তো তার মানে যতক্ষণ আমি না এটাকে ফাইনাল শেপ দিচ্ছি, সিমেন্টটাকে আমার অবশ্যই প্লাস্টিক স্টেটে থাকতে হবে, অর্থাৎ এটা সফট থাকতে হবে, যাতে করে এটাকে আমি যেমন ইচ্ছা শেপ দিতে পারি। সো যখন আমি সিমেন্ট পেস্টের মধ্যে পানি অ্যাড করছি, তার হাইড্রোলিক রিঅ্যাকশন কিন্তু শুরু হয়ে যায়। সিমেন্টের যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে তার ভিতরে যে বলেছিলাম যে আমরা যে লাইম, ক্লে ইত্যাদি অ্যাড করছি, সেগুলা রিঅ্যাক্ট করে যে ক্লিংকার তৈরি করছে, সেই ক্লিংকারের ভিতরে সিমেন্টের যে কেমিক্যাল কম্পাউন্ড গুলা থাকে, তারা, আমি ডিটেলস তোমাদেরকে থিওরি ক্লাসে এগুলো বলবো, তো তাদের রিঅ্যাকশন গুলো তখন শুরু হয়ে যায়। সো যখন একটা সার্টেন টাইম পরে দেখা যাচ্ছে যে তাদের বন্ডিং গুলো ফর্ম শুরু করে, যখন তাদের এই বন্ডিং গুলো ফর্ম করা শুরু করে, তখনই সিমেন্টটা সেট হয়ে যেতে থাকে। সেট হয়ে যাওয়া মিন্স তাকে আমি যে শেপে ঢালাই করেছি বা যে ছাঁচে আমি তাকে সেট করেছি, সে তখন ওই শেপটা ধারণ করা শুরু করে। সেই অবস্থায় যদি আমি এখন তাকে আবার ভেঙে নতুন শেপ দিতে যাই, দেখা যাবে যে সিমেন্টটা ঝুরঝুরা হয়ে গেছে, কারণ সে পানিটাকে অ্যাবজর্ব করে তার রিঅ্যাকশন শুরু করে দিয়েছে এবং সে তার আগের শেপে আর তাকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তার মানে সিমেন্টটা যখন সেট হওয়া শুরু হবে, তখন আমি সিমেন্টটাকে নিয়ে আর কাজ করতে পারবো না। Cement works must be complete before the cement paste starts to set. অর্থাৎ সেটিং এর আগে আমাকে অবশ্যই মিক্স করে ট্রান্সপোর্ট করে জিনিসটাকে কমপ্লিটলি প্লেস করতে হবে। এটুকু বুঝছো সবাই? এতটুকু বুঝেছো? জি ম্যাম। ওকে, সো তাহলে সেটিং টাইম হচ্ছে, it describes the stiffening and losing of plasticity of the cement paste, which we measure by measuring two parameters, একটা হচ্ছে initial setting time আর একটা হচ্ছে final setting time. Initial setting time টা কি, indicates the beginning of formation of gel, অর্থাৎ সিমেন্টের যে পেস্টটা সেটার হার্ডেনিংটা শুরু, হার্ডেনিং এর এটার সেটিংটা শুরু হয়ে যায়, আর বিগিনিং অফ সলিডিফিকেশন, অর্থাৎ এটা সলিড হওয়া শুরু করেছে, সেই টাইমটাকে ইন্ডিকেট করে। আর ফাইনাল সেটিং টাইম হচ্ছে, it represents approximately the time after which the mix sets completely, অর্থাৎ জিনিসটা কমপ্লিটলি সেট হয়ে গেছে এবং তার মধ্যে স্ট্রেংথ ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে। সো এটা তখন হচ্ছে আমার এই জিনিসটা পুরোপুরি সেট হয়ে গেছে, এটা এখন একেবারেই শক্ত। আর ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে যখন সে শক্ত হওয়া শুরু করে। তাহলে আমাকে এই টাইম জানাটা কেন জরুরি? কারণ আমি যদি জানি যে ফর এক্সাম্পল আমি আমার কনস্ট্রাকশনে পপুলার সিমেন্ট ইউজ করবো, পপুলার বা ফর এক্সাম্পল ফ্রেশ সিমেন্ট ইউজ করবো, সো ফ্রেশ অফিসের জন্য আমি বলে দিলাম যে ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে 90 মিনিট। তার মানে তোমার হাতে সিমেন্টের মধ্যে পানি অ্যাড করার পর থেকে 90 মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে তুমি যেই যতটুকু সিমেন্টকে পানি দিয়ে মিক্স করলাম, সেটাকে প্রপারলি মিক্স করে সেটাকে কন্টেইনারে করে উঠায়, যেখানে তুমি ছাঁচে ঢালতে চাচ্ছ সেই ছাঁচের মধ্যে ঢেলে সেটাকে ফিনিশিং দিয়ে সুন্দর করে সেট করে ফেলতে হবে বিফোর 90 মিনিটস। ঠিক আছে? সো দ্যাট ইন্ডিকেটস ইনিশিয়াল সেটিং টাইম। আর ফাইনাল সেটিং টাইম কি, যে এই যে যখন সেটা সেটিং শুরু হয়ে গেল, আফটার সেভারাল আওয়ার্স সেটা কমপ্লিটলি সেট হয়ে যাবে। দ্যাট মিনস এটাকে তখন যদি তুমি একটু ধাক্কা ধুক্কাও দাও বা একটু যদি এটার উপর কোনো হালকা প্রেসার দাও, তাহলে এটা শেপটা নষ্ট হবে না। এবং তার মানে বোঝা যাচ্ছে যে অতটুকু সময় পরে সিমেন্টটার স্ট্রেংথ ডেভেলপমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে। ফর এক্সাম্পল
ধরো সকাল 9টার সময় আমি মিক্স করলাম, মিক্স করার পরে দেখা গেল একটা সার্টেন টাইম পরে তার সলিডিফিকেশন শুরু হয়েছে, সেটা কখন বললাম 10:50-এ, এবং at 2:40 PM দেখা যাচ্ছে যে এটা সম্পূর্ণরূপে অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে এটা সম্পূর্ণ শক্ত হয়ে গেছে। সো তাহলে সকাল 9টা থেকে 10:50 এই যে সময়টা কতক্ষণ, 60 মিনিট আর 50 মিনিট, তাহলে কত 110 মিনিট। তাহলে তার ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে 110 মিনিট। আর ফাইনাল সেটিং টাইম কি, সকাল 9টা থেকে যখন এই যে দুপুর 2টায় গেলাম 5 ঘন্টা 40 মিনিট, এটা হচ্ছে তার ফাইনাল সেটিং টাইম। বুঝেছো এটুকু সবাই? ম্যাম হ্যালো, বলো। ম্যাম ইনিশিয়াল সেটিং টাইমের পর থেকে আর ফাইনাল সেটিং টাইমের আগে এইটুকু মানে টাইম স্প্যানের সিগনিফিকেন্সটা কি ম্যাডাম? এই সময় তার ভিতরে রিঅ্যাকশন হচ্ছে, হাইড্রোলিক রিঅ্যাকশন গুলো তৈরি হচ্ছে, বন্ড তৈরি হচ্ছে, সেটা তাকে আমি যে শেপটা দিচ্ছি, তাকে যে মোল্ডে ঢেলেছি বা যে ছাঁচে ঢেলেছি, সেই ছাঁচের শেপটা সে রিটেন করা শুরু করছে বাই ক্রিয়েটিং বন্ডিং ইন বিটুইন দ্য কেমিক্যাল কম্পাউন্ডস ইন দ্য সিমেন্ট পেস্ট। ম্যাম এই মানে এই টাইম স্প্যানে কি আমি এই বিন্দু মাত্র মোল্ড করতে পারবো কিনা? না, এই টাইমটা যখনই তার বিগিনিং অফ যে লুজিং প্লাস্টিসিটি, কথাটা দেখো কি বলছি, তার প্লাস্টিসিটি সে হারানো শুরু করেছে। তার মানে কি, তার ভিতর বন্ড ফর্ম হচ্ছে। এখন তুমি যদি সেটাকে প্রেস করো কি হবে, বন্ডটা ভেঙে যাবে। তার ভিতর তো সে পানিটাকে অ্যাবজর্ব করে ফেলেছে, এখন সে নতুন করে বন্ড কিভাবে তৈরি হবে? এরপর যদি তুমি তার ভিতরে আবার পানি দাও, দেখা যাবে সিমেন্ট যেগুলো অলরেডি বন্ড ফর্ম করে গেছিল সেগুলো শক্ত হয়ে গেছে, অর্থাৎ সিমেন্ট পেস্টের মধ্যে দেখবে দানা দানা হয়ে গেছে। কথা বলছো ম্যাম? তার মানে হচ্ছে আমি ইনিশিয়াল সেটিং টাইমের পর থেকে ওই সিমেন্টে হাত দিতে পারবো না, না, মানে আমার মতো তুমি মোল্ড ওটাকে কিছু ডিস্টার্ব করতে করতে পারবো না। পারবে না, করলে ওটা পুরো ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। ওকে ম্যাম, ঠিক আছে, বুঝেছো সবাই সেটিং টাইম? জি ম্যাম। ওকে, সো তাহলে এই সেটিং টাইমের প্রসিডিউরটা এখন আমি কিভাবে ল্যাবে টেস্ট করব? ইউজিং ASTM C191 স্পেসিফিকেশন। এটাতে বলা হচ্ছে যে ইনিশিয়াল সেটিং টাইম ইজ দ্য টাইম elapsed between addition of water to form cement paste and when the 1 millimeter needle of the Vickert apparatus makes 25 millimeter penetration in 30 seconds from the top surface of the paste. অর্থাৎ এখানেও আমরা কি ইউজ করছি, Vickert apparatus ইউজ করছি। এবং এখানে কি বলা হচ্ছে যে ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে ওইটা, আমি যখন সিমেন্ট পেস্টটা বানালাম পানি অ্যাড করে, যে সময় তাকে বানালাম সেই সময়ের পরে কতটুকু সময় যাওয়ার পরে ওই সিমেন্ট পেস্টের ভিতরে Vickert apparatusের 1 মিলিমিটার নিডল 25 মিলিমিটার পেনিট্রেট করবে ইন 30 সেকেন্ড। ঠিক আছে, 1 মিলিমিটার নিডল, আগে ইউজ করেছি আমরা 10 মিলিমিটার সাইজের প্লাঞ্জার, আর এখন ইউজ করছি আমরা 1 মিলিমিটার ডায়ামিটারের নিডল। এই এক্সপেরিমেন্টের জন্য ইউজ করতে হবে 1 মিলিমিটার সাইজের নিডল। সেই নিডলটা যখন কত সময় পরে গিয়ে, ধরো সিমেন্ট পেস্টটা যখন তুমি বানালা এটা একেবারেই সফট, এখন যদি তার ভিতরে তুমি নিডলটা ঢুকায় দাও, ঠাস করে দেখবা পুরাটা ঢুকে গেছে। তো উইথ টাইম কি হবে, সিমেন্টটা আস্তে আস্তে ওয়াটার অ্যাবজর্ব করবে, সেটার সাথে রিঅ্যাকশন করবে, তো একটা সার্টেন টাইম পরে দেখা যাবে যে তার পেনিট্রেশন আস্তে আস্তে কমছে। সো কমতে কমতে একটা সার্টেন টাইম পরে আমরা দেখবো যে পেনিট্রেশনটা 25 মিলিমিটার হয়েছে। সো তখন বুঝবো যে সেটা হচ্ছে তার ইনিশিয়াল সেটিং টাইম। আর ফাইনাল সেটিং টাইম হচ্ছে যখন ওই নিডলটা আর ঢুকবেই না, তখন বুঝে যাবো যে হ্যাঁ, ইট অ্যাচিভ ইটস ফাইনাল সেটিং, এটা ফাইনালি সেট হয়ে গেছে। তো এই যে দেখো এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে 1 মিলিমিটার নিডলটা, অর্থাৎ এর আগে আমরা ইউজ করেছিলাম এখানে কি 10 মিলিমিটার ডায়ার প্লাঞ্জার, এখন ইউজ করব 1 মিলিমিটার নিডল। তো আমরা যখন এটাকে ছেড়ে দিব, শুরুতে যখন এটা একেবারে সফট থাকবে দেখবো পুরাটাই ঢুকে গেছে। এই যে দেখো এখানে দাগটা একেবারে নিচে পুরাটাই ঢুকে গেছে। সো আফটার সার্টেন টাইম দেখা যাবে যে গ্র্যাজুয়ালি আস্তে 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 এটাকে আমরা ময়েস্ট রুমে রেখে দেবো, একটু পরপর এটা রিডিং নিব, নিতে 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 একটা সার্টেন টাইম পরে দেখা যাবে যে রিডিংটা কমছে, অর্থাৎ এটা ফুল ডেপথে পেনিট্রেট করছে না। পেনিট্রেশন আমরা মাপবো কতক্ষণ, 30 সেকেন্ড। তো এভাবে মাপতে 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 একটা সার্টেন টাইম পরে দেখা যাবে 30 সেকেন্ডে পেনিট্রেশনটা হয়তো লেস দেন 25 আমরা পাবো। সো ASTM বলে দিচ্ছে হচ্ছে আমার ইনিশিয়াল সেটিং টাইম কোনটা, যখন এই নিডলটা এই পেস্টের ভিতরে 25 মিলিমিটার পেনিট্রেট করবে। কিন্তু তুমি তো এক্সাক্ট 25 মিলিমিটার কখন পেনিট্রেট করে সেই টাইমটা মিস করে যেতে পারো, তাই না? সো সেই জন্য আমাদেরকে গ্রাফ প্লট করতে হবে। আর ফাইনাল সেটিং এর জন্য আমরা দেখো যেখানে দেখা যাচ্ছে একেবারে পেনিট্রেট করছে না, পুরোটাই শক্ত এর উপরে দাঁড়ায় আছে, তার মানে এটা ফাইনালি
সেট হয়ে গেছে। সো তাহলে ইনিশিয়াল সেটিং টাইম বের করার জন্য আমাদেরকে একইভাবে গ্রাফ প্লট করতে হবে। এখানে প্লটিং এ আমরা কি দেব, এদিকে ডেপথ অফ পেনিট্রেশন, মিডল পেনিট্রেশন, আর এদিকে টাইম ইলাপসড। তো দেখা যাচ্ছে যে প্রথমে তো ফুল থাকবে, আমার এটা মোলটার ডেপথ হচ্ছে 40 মিলিমিটার। সো প্রথমে ফুল রিডিং পেতে 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 একটা সার্টেন টাইম পরে দেখা যাবে যে আস্তে আস্তে রিডিংটা কমছে। সো যখন আমরা বিলো 25 রিডিং পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রিডিং নিব, তারপর সেই ভ্যালুগুলোকে ইউজ করে এখানে গ্রাফ প্লট করব। সেখান থেকে 25 মিলিমিটার করসপন্ডিং যে টাইম ভ্যালুটা আমরা পাচ্ছি, দ্যাট উইল ইন্ডিকেট দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ দ্য সিমেন্ট। বুঝেছো তোমরা এতটুকু কিভাবে ইনিশিয়াল সেটিং টাইম বের করব? ইয়েস ম্যাম, ইয়েস Yes, ma'am. তোমাদেরকে আমি আরেকটু ফার্দার ইয়েগুলা থিওরিগুলা নেক্সট ক্লাসে বুঝাবো। আর সিমেন্টের বেসিক রিঅ্যাকশন সম্পর্কে নেক্সট থিওরি ক্লাসে তোমাদের যে থিওরি ক্লাসটা আসছে সেটাতে বুঝাবো। সো তোমরা অবশ্যই ল্যাব ম্যানুয়ালটা পড়ে আসবা, রিপোর্ট ফরম্যাটটা রেডি করে আনবা, এবং গ্রাফ পেপার, যেহেতু গ্রাফ প্লট করতে হবে 2টা গ্রাফ, সো তোমাদেরকে গ্রাফ পেপার রাখতে হবে। কারো যদি মানে কেউ যদি গ্রাফ পেপার না থাকে তাহলে নিজেরাই ওই যে ডিজাইন প্যাড বা জাতীয় কিছু দিয়ে গ্রাফ পেপার একটু রেডি করে নিবা, কারণ গ্রাফ যেহেতু প্লট করতেই হবে। ঠিক আছে, সো ওইভাবে তোমরা প্রিপারেশন নিয়ে অবশ্যই নেক্সট ক্লাসে আসবে।